আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের ক্লাসেতে আমরা কি করতে যাচ্ছি? তোমরা যারা নবম শ্রেণীর আছো মানে এসএসসি ২০২৭ তোমাদের জন্য তোমাদের এই বছরের সিলেবাসে যে টপিকগুলো আছে বাংলা প্রথম পত্রের, এই টপিকগুলো সম্পর্কে আমরা একদম শর্টে কিভাবে মানে প্রত্যেকটা জিনিস কিভাবে সলভ করা যাবে বোথ এমসিকিউ, সিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা খুব সংক্ষেপে কাভার করতে চেষ্টা করব। এটা আমাদের কোনো ওভারঅল কোনো সলভ ক্লাস এই টাইপের কিছু না, বরং আমরা প্রত্যেকটা জায়গা থেকে কোন ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো আছে এবং কিভাবে এই প্রশ্নটা আমরা উত্তর করতে পারি খুব সহজে। বিশেষ করে আমি সিকিউ এর উপর একটু ফোকাস দিতে চেষ্টা করব, যেহেতু আমি অনেকের খাতায় দেখেছি যে সিকিউ নিয়ে তোমাদের অনেকের প্রবলেম আছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে ক্লাসটা কন্ডাক্ট করতে ট্রাই করছি। আসো আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করি। দেখো, ক্লাসের একদম শুরুতে আমরা পড়বো শুভা নিয়ে। জানো যে তোমাদের একদম শুরুতে এই গল্পটা আছে। তো আমরা শুরুতে গদ্যগুলো কাভার করছি, এরপরে আমরা পদ্যগুলো আরম্ভ করব। আসো আমরা স্টার্ট করি। সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা ৩ বোন। সুভাষিনীর আরো ২টা বড় বোন আছে, যাদের মধ্যে একজনের নাম সুহাসিনী, অন্যজনের নাম সুকেশিনী। তাহলে তারা টোটাল ৩ বোন। সুভাষিনী মানে একজন সুভাষিনী, একজন সুকেশিনী আর একজন সুহাসিনী। ৩ বোন তারা। তারপরটা দেখো, সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী? কিসের ভিত্তিতে বলো তো? এই যে বড় ২ বোনের নাম যে সুহাসিনী আর সুকেশিনী, সেই নামের সাথে মিল রাখার জন্যই সুভাষিনী, মানে যে কিনা আসলে ভাষিনী না, মানে সে কথাই বলতে পারে না, সে তো সুভাষিনী হইতে পারে না, তার নামটা তাদের বড় বোনের নামের সাথে মিল করে রাখা হয়েছে। তাহলে সঠিক উত্তর বড় ২ মেয়ের নামের ভিত্তিতে। সুভাষিনী অর্থ মধুর ভাষী, মানে সুভাষিনী যে সুন্দর কথা বলে সে সুভাষিনী। কিন্তু আসলে কি করুণ পরিহাস ভাগ্যে যে এই সুভাষিনী আসলে কথাই বলতে পারে না। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এখানে ছোটটি বলতে তার মানে ৩ বোনের মধ্যে সবচেয়ে ছোট বোন যে, তাকে বোঝানো হয়েছে, মানে আর কি শুভাকে বোঝানো হয়েছে। এখানে বানানটা শুভ হয়ে গেছে, সঠিক উত্তর হবে শুভা। আসলে শুভ না, এটা হবে শুভা। কার সাক্ষাতে সকলেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করতো বলতো? শুভার সাক্ষাতে সবাই দুশ্চিন্তা প্রকাশ করতো। কেন? সবাই ভাবতো যে এ তো কথা বলতে পারে না, ওর বিয়ে কিভাবে হবে, এটা নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করতো। তাহলে শুভার সাক্ষাতে। শুভা নিয়মিত কতবার গোয়াল ঘরে যায়? এই তথ্যটা একটু খেয়ালে রেখো। শুভা নিয়মিত ৩ বার গোয়াল ঘরে যায়। শুভা নিয়মিত ৩ বার গোয়াল ঘরে যায় এবং গোয়াল ঘরে শুভার ২টা বন্ধু আছে। একটা সর্বশী আর একটা পাঙ্গুলি। এরা তাদের বাড়ির গরু বা গাই। ভাষা বিশিষ্ট দ্বীপ। আচ্ছা, শুভার ৩টা বন্ধু ছিল। একটা ছিল নদী, যে কথা বলতে পারে না। নদী আর শুভা একই রকম। আবার দেখো ২টা গরু, এরাও শুভার বন্ধু ছিল, যারা আসলে কথা বলতে পারে না। আর একটাই শুভার বন্ধু ছিল যে কিনা ভাষা বিশিষ্ট, মানে কথা বলতে পারতো। সেই বন্ধুটাকে, সেই বন্ধুটা প্রতাপ। সেই বন্ধুটা প্রতাপ। গোসাইদের ছোট ছেলের নাম প্রতাপ। গোসাই পরিবারের ছোট ছেলে। প্রতাপ গোসাই পরিবারের ছোট ছেলে। আচ্ছা, প্রতাপের প্রধান শখ ছিল, সে একটু ভবঘুরে টাইপের ছিল, সে কোনো কাজকর্ম করতো না। তার প্রধান শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপের সাথে কার প্রায়ই সাক্ষাৎ হয়? প্রতাপের সাথে শুভার প্রায়ই সাক্ষাৎ হয়, বুঝতেই পারছো। মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলো তো? মাছ ধরার সময় কেউ যদি আশেপাশে কথা বলে, শব্দ করে, তাহলে তো মাছ চলে যাবে। আর শুভা যেহেতু কথা বলতে পারতো না, এই জন্য শুভা মানে সে যেহেতু কোনো শব্দ করতো না, তো মাছ ধরার জন্য শুভা খুবই ভালো সঙ্গী ছিল। নিঃশব্দ একজন সঙ্গী, বাক্যহীন। নিঃশব্দ বা বাক্যহীন, ২টা অপশন। দেখো এখানে যদি অন্য অপশনটাও থাকে যে নিঃশব্দ, বাক্যহীন বা নিঃশব্দ, সেক্ষেত্রেও কিন্তু সেটা হবে সঠিক উত্তর। প্রতাপ অতিরিক্ত আদর সহযোগ করে
শুভাকে কি বলে ডাকতো? সে শুভাকে সংক্ষেপে সু বলে ডাকতো। মানে শুভার আসল নাম হচ্ছে সুভাষিনী। সেটাকে সাধারণত শর্ট করে শুভা বলা হচ্ছে। প্রতাপ সেটাকে আবার আদর করে বলতো সু। শুভা কোথায় বসে প্রতাপের মাছ ধরা দেখতো? শুভা তেঁতুল তলায় বসে প্রতাপের মাছ ধরা দেখতো। সু তেঁতুল তলা। আচ্ছা, কালো চোখের তর্জমা করতে হয় না, কারণ মনের কথা চোখের উপর ছায়া ফেলে চোখে হাসে। নিচের কোনটি সঠিক? আচ্ছা, এখানে অপশনটা দেওয়া নাই না। কারণ মনের কথা চোখের উপর ছায়া ফেলে। আচ্ছা, মনের কথা চোখের উপর ছায়া ফেলে, হ্যাঁ এটা সঠিক। চোখ হাসে না, চোখ তো হাসে না। আচ্ছা, আরেকটা অপশন নাই। হ্যাঁ, এখানে দুইটা অপশন ছিল তাহলে। প্রকৃতির সাথে সুভার সাদৃশ্য রয়েছে বিবিধ শব্দে, বিবিধ গতিতে, নীরবতায়। বিবিধ শব্দে, বিবিধ গতিতে আর নীরবতায়। আচ্ছা, দেয় আছে এখানে উত্তর। সর্বশী ও পাঙ্গুলি শুভার কথা বুঝতো, কারণ তারাও ছিল বাক্যহীন। হ্যাঁ, সর্বশী এবং পাঙ্গুলি হচ্ছে গরু দুইটার নাম। তারাও বুঝতো, কারণ তারাও কথা বলতে পারতো না। তাদের প্রতি শুভার ভালোবাসা তারা বুঝতো। শুভা তাদের সাথে কথা বলতো না, এক ও দুই হবে। প্রতাপ সম্পর্কে সত্য হলো সে ধনীর সন্তান। সে হচ্ছে গোসাই বাড়ির বড় ছেলে, গোসাই বাড়ির ছোট ছেলে। কিন্তু গোসাই বাড়িটা আসলে ধনী পরিবার কিনা এটা আসলে বলা হয় নাই ডিরেক্টলি। আচ্ছা, তারপরে কি? সে অলস প্রকৃতির, হ্যাঁ সত্য। মাছ ধরা তার নেশা। হ্যাঁ, পরের দুইটা হচ্ছে সঠিক। পরের দুইটা তাও সঠিক। আসো, এখন আমরা হচ্ছে একটু সৃজনশীল প্রশ্ন দেখি। শুভার গ্রামের নাম কি? ক নাম্বারে জিজ্ঞেস করেছে গ্রামের নাম কি। আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন কিভাবে লেখা উচিত সেই প্যাটার্নটা নিয়ে খুবই সংক্ষেপে বলবো। তোমরা যেহেতু নবম শ্রেণীতে অলরেডি তোমরা মোটামুটি জানো, কিন্তু অনেকে আছো যারা এখনো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় বা সিকিউর কোন স্টেপে কতটুকু লেখা উচিত, কিভাবে লেখা উচিত এটা বুঝো না। তাদের জন্য আমি একটু সংক্ষেপে বলি। দেখো, তোমাকে যে এই যে 1 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। শুভা গ্রামের নাম কি? তোমাকে এখানে মাত্র একটা বাক্যে বা একটা শব্দে, তুমি চাইলে একটা শব্দেও লিখতে পারো, সর্বোচ্চ হচ্ছে একটা বাক্য তুমি এখানে লিখবা। এখন ব্যাপারটা কি, তুমি যদি এখন বলো যে শুভা হচ্ছে একটা গ্রামে থাকতো, গ্রামে তার এই বন্ধু ছিল, গ্রামে সে এই জায়গাতে ঘুরতো, তুমি যদি এখানে অনেক কথা লেখো, মানে তুমি একটা বাক্য যদি লেখো অপ্রয়োজনীয় কথা, সে গ্রামে থাকতো, সে গ্রামে ঘোরাঘুরি করতো, গ্রামে তার অনেক বন্ধু ছিল, এই জাতীয় কথা যদি লেখো, তোমার নাম্বারটা তুমি কিছু পাবে না। কারণ তোমার কাছে জানতে চাওয়া হয়েছে একটা তথ্য, যে গ্রামের নামটা কি। তুমি যদি বলো যে শুধু চণ্ডীপুর, বা তুমি বলো যে শুভার গ্রামের নাম চণ্ডীপুর, এইটুকু বলাই যথেষ্ট। শুভা গ্রামে থাকতো, গ্রামে ঘোরাঘুরি করতো, গ্রামে তার অনেক বন্ধু ছিল, এই জাতীয় কোনো কথাবার্তা তোমার একেবারেই বলবার প্রয়োজন নাই। আশা করি বুঝলা। এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, ক নাম্বার। এখন খ নাম্বার যে প্রশ্নটা দেখছো, খ নাম্বার প্রশ্নটা দেখো দুইটা অংশ। খ নাম্বার প্রশ্নের দুইটা অংশ এখানে মার্ক করা আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে এই যে এইটা তো কি বোঝাতে চেয়েছেন, এটার জন্য তোমাকে একটা জ্ঞানমূলক অংশ লিখতে হবে, এবং জ্ঞানমূলক অংশটা শেষ হলে তারপরে তোমাকে একটা অনুধাবনমূলক অংশ লিখতে হবে। দুইটার জন্য নাম্বার হচ্ছে 1-1 করে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া যে আমি জ্ঞানমূলক অংশে কি লিখবো আর আমি অনুধাবনমূলক অংশটাতে কি লিখবো। এখন জ্ঞানমূলক অংশটাতে আমি তোমাকে একটু আগেই যে বললাম, জ্ঞানমূলক অংশ সবসময় একদম টু দা পয়েন্ট। তোমার কাছে যা জানতে চাইছে তুমি সেই কথাটা একদম সংক্ষেপে এক বাক্যে বলবা। তারপরে অনুধাবনে কি বলবো আমি তোমাকে বলতেছি। দেখো, তাহলে তোমার কাছে জানতে চাওয়া হলো পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। তাহলে তোমাকে একদম এক বাক্যে একদম সংক্ষেপে বোঝাতে হবে যে কি বোঝাইছে। এই যে এই বাক্যটা দেখো, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটির মধ্য দিয়ে বাক প্রতিবন্ধী শুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ে যে নীরব কষ্টের সৃষ্টি হয়, লেখক সে বিষয়টা বুঝাইছে। তাহলে বুঝছো এখানে কি, এই যে কি বোঝাতে চেয়েছে, কি একদম সংক্ষেপে তুমি বলবা যে তাকে যে বিয়ে দিতে পারতেছে না বয়স হওয়া সত্ত্বে, এবং তাদের মনের ভিতরে যে নীরব কষ্ট, সেটা লেখক বুঝাইছে। আশা করি বুঝলা। এবং আমি সবসময় প্রেফার করি একটা জিনিস, যে এখানে যে তোমার জ্ঞানমূলক একটা অংশ আর অনুধাবনমূলক অংশ, এটা একটা প্যারাগ্রাফে লিখো না। তুমি যদি লেখো ব্যাপারটা যে ভুল হবে এমন না, কিন্তু টিচারের চোখ এড়ায় যাইতে পারে যে তুমি দুইটা পার্টি লিখছো। এই জন্য তুমি জ্ঞানমূলক অংশ একটা প্যারাগ্রাফে লিখবা আর অনুধাবনমূলক অংশ আরেকটা প্যারাগ্রাফে। তার মানে এই সেন্টেন্সটা শেষ হলে তুমি এই প্যারাগ্রাফটা শেষ করে দিবা, তুমি আবার এখান থেকে এসে লিখতে আরম্ভ করবা। আশা করি বুঝছো জিনিসটা। তাহলে সবসময় এরকম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে লিখবা, সেই জিনিসটা তোমার নাম্বার পাওয়ার জন্য অলওয়েজ বেটার। তাহলে এখানে তুমি কি করবা, জ্ঞানমূলক অংশ এটা হয়ে গেল যে এই কারণে সে চাইছে।
তারপরে এখন আসো, তারপর তুমি অনুধাবন এসে তুমি বলবা একটু বিস্তারিত। শুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে, সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় ২ মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় ২ মেয়ের মতো শুভার বিয়ে দিতে পারেননি। শুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ ও তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্টের সৃষ্টি হয়। লেখক কষ্টকেই বলেছেন পিতামাতার নীরব হৃদয় ভার। বুঝছো না জিনিসটা এখন? তাহলে প্রথমে তুমি কি জ্ঞান লাভ করছো, তুমি গল্পটা পড়ার পরে কি জ্ঞান লাভ করেছো সেটা তুমি প্রথমে জ্ঞান অংশে দিবা। তারপর এটা তো পড়ে তুমি শুধু জ্ঞান লাভ করো নাই, তুমি পুরো জিনিসটা একটা ফিল করছো, তুমি একটা অনুধাবন রিয়েলাইজেশন হয়েছে তোমার। সেই রিয়েলাইজেশনটা খুব সংক্ষেপে ২ থেকে ৫টা বাক্যের ভিতরে তুমি বাকি অংশটা লিখে দিবা। আশা করি জিনিসটা বুঝছো। এখন সেম ভাবে তোমার যদি প্রয়োগের যে প্রশ্নটা দেখো তো, প্রয়োগের প্রশ্ন তুমি কি করবা? প্রয়োগের প্রশ্ন তোমার একটা জ্ঞানমূলক অংশ আছে, তোমার একটা অনুধাবনমূলক অংশ আছে এবং তোমার একটা প্রয়োগমূলক অংশ আছে। জ্ঞানমূলক অংশ আর সব জায়গার মতোই তোমাকে এক বাক্যে মেইন প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো তো, বলছে যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিষয় দিকটির সঙ্গতি দেখানো হয়েছে। তাহলে যে বিষয়ের সঙ্গতি দেখানো হয়েছে, তাহলে তোমাকে জ্ঞানে বলতে হবে যে এই বিষয়ের সঙ্গতি দেখানো হয়েছে, তাই না? তোমার কাছে প্রথমে জ্ঞান, তাহলে তোমাকে দিতে হবে যে কল্যাণী এবং শুভার এই বিষয়ের মধ্যে সঙ্গতি মানে হচ্ছে মিল, সাদৃশ্য। তাহলে তুমি বলবা এই বিষয়ের দিক দিয়ে সাদৃশ্য আছে। তোমার জ্ঞান শেষ। এখন অনুধাবনে আসো। অনুধাবনে এসে তুমি কি বলবা? অনুধাবন কোথা থেকে পাই? অনুধাবন কি উদ্দীপক থেকে পাই? না, অনুধাবন কোথা থেকে? অনুধাবন হচ্ছে তুমি যে গল্পটা পড়ছো, সেই গল্পের জায়গা থেকে তুমি বলবা যে আমি এই জিনিস গল্পটা পড়ে অনুধাবন করছি। এই কনটেক্সটে এই জিনিস শুভার বৈশিষ্ট্য। তারপর তুমি বলবা এই যে তুমি যে শুভার বৈশিষ্ট্যটা, এটা তুমি এখন উদ্দীপকে এনে প্রয়োগ করবা। উদ্দীপকে এনে কিভাবে প্রয়োগ করবা? শুভার ওই বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের এই যে কার বৈশিষ্ট্য? কল্যাণী, কল্যাণীর বৈশিষ্ট্যগুলো মিলতেছে নাকি মিলতেছে না, এখন তুমি এটা দেখাবা। কেউ যদি ভুলেও মানে শুধু এই উদ্দীপক তুলে রেখে দাও, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না। তোমাকে জিনিসটা প্রয়োগ করে দেখাতে হবে যে তার এই শুভার ক্ষেত্র ছিল এমন আর কল্যাণীর ক্ষেত্রটা এমন, তাইলে তুমি প্রয়োগ করতে পারলা বাস্তব জীবনে, তাই না? আশা করি বুঝছো। আমি তোমাকে একটা আমরা উদ্দীপকটা পড়ি, হ্যাঁ, আমরা উদ্দীপকটা আগে পড়ি, তারপরে আমরা হচ্ছে দেখি কি আছে। ২ সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সাথে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর সবই বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। খুবই ইউটিলিটারিয়ান ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, এখন তাহলে তুমি বলো, এই যে এখন এটা কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ভিন্ন। উক্তিটি আচ্ছা, একদম ঘ নাম্বারে চলে গেছি। ঘ নাম্বারে দেখো, এই যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার শারীরিক প্রতিবন্ধকতার দিকটি সঙ্গতি দেখানো হয়েছে। আচ্ছা, এটা একটা। তাহলে আমরা দেখো এখানে জ্ঞানের ইয়াটা ভালো মতো লেখা নাই, এই প্রশ্নের উত্তরটা খুব স্ট্রাকচার্ড না। এই টাইপের লেখার কারণেই তুমি পরীক্ষায় নাম্বার কম পাবা। তোমাকে একদম শুরুতেই বলতে হবে কি কি তফাৎ। আসলে আমরা আগে আইডেন্টিফাই করি দুজনের কি কি তফাৎ। আচ্ছা, শুভার যে বিষয় দিকটি সঙ্গতি আছে মানে মিল আছে। মিল কি আছে? একটা মিল হচ্ছে দেখো, কইছিলাম আমরা, কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। তার মানে এই যে মানসিক বিকাশ ঘটেনি, তার মানে দুইজনের মধ্যেই মানে কোন একটা বিশেষ চাহিদা আছে। একজন হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, আর একজন হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। আর একটা কি, আর এই যে কল্যাণীর বাবাকেও কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে বিয়ের ব্যাপারে সে খুব চিন্তিত। তাহলে এই যে বিয়ের চিন্তা, তাহলে দুইটা জিনিস আমরা পেলাম। তাহলে তুমি এখানে জ্ঞানে কি লিখবা ভাইয়া বলো তো? তুমি জ্ঞানে লিখবা যে হচ্ছে প্রতিবন্ধকতা, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা বা বিশেষ চাহিদা এবং বিয়ের চিন্তা বিষয় দুটি বিবেচনায় কল্যাণী এবং শুভা এদের ভিতরে সঙ্গতি বিদ্যমান। এই এক বাক্য, তুমি যদি একটা বাক্য লেখো তুমি একটা নাম্বার পাবা। কারণ এই সৃজনশীলের ব্যাপারটা হচ্ছে তোমাকে এরকম স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো জ্ঞানে তোমাকে মানে কি সামঞ্জস্য আছে, কি সাদৃশ্য আছে, সেটা যদি তুমি ফুটায় তুলতে পারো, তাহলেই কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কি উল্লেখ করবা ভাইয়া? তুমি বলবা যে কল্যাণী আর শুভার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা এবং বিয়ের চিন্তা এই দুটি বিষয়ের দিক দিয়ে সাদৃশ্য বা সঙ্গতি
বিদ্যমান। এখন আসো অনুধাবনে, ওই প্যারাগ্রাফ শেষ। অনুধাবনে তুমি ৫টা বাক্য লিখো। কি লিখবা? যে হচ্ছে অনুধাবন কোথা থেকে লিখতে হয়? অনুধাবন লিখতে হয় হচ্ছে গল্প থেকে। তুমি গল্পে ফিরে যাবা। তুমি বলবা যে গল্পের যে মূল চরিত্র সেখানে আমরা দেখতে পাই যে শুভা তার হচ্ছে এরকম প্রতিবন্ধকতা, আর হচ্ছে তার বাবা-মা তার বিয়ের ব্যাপারে খুবই চিন্তিত। এগুলো বলে আসবা। তারপরে এখন তুমি বলবা প্রয়োগে এসে বলবা, শুভা গল্পের মতো একই রকমভাবে আমরা উদ্দীপকে দেখতে পাই কল্যাণী মেয়েটি এরকম হচ্ছে অসুস্থ। যদিও সে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী না, সে হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধকতা ফেস করছে লিখবা না, মানে মানসিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, এবং তার বিয়ের ব্যাপারটাও বলবা। তাহলে বলবা সামগ্রিক দিক বিবেচনায় আমরা এই দুটি বিষয়কে চিহ্নিত করতে পারি যেগুলোর মধ্যে শুভা এবং কল্যাণীর সামঞ্জস্য বা সঙ্গতি বিদ্যমান। আশা করি বুঝছো। এখন আসো আমরা ঘ নাম্বার প্রশ্নে যাই। কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ভিন্ন, বিশ্লেষণ করো। দেখো তোমাকে একটা উক্তি দিয়েছে, আর যখনই উক্তি দিবে আলহামদুলিল্লাহ পড়বা সবার আগে। কেন আলহামদুলিল্লাহ পড়বা? উক্তি পাইলে তুমি সবার আগে বলবা যে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, উক্তিটি যথার্থ। এই কথা যদি তুমি লেখো তাইলেই তুমি 1 নাম্বার পাবা, একদম কনফার্ম। তাহলে তোমার জ্ঞানমূলক অংশে তুমি বলবা যে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, উক্তিটি যথার্থ। বা তোমার যদি মনে হয় যে উক্তিটি যথার্থ না, তুমি বলবা যে না উক্তিটি যথার্থ না, আমার কাছে মনে হয়েছে যথার্থ, তাহলে তুমি বলো যথার্থ। তারপর এখন তুমি অনুধাবনমূলক অংশে আসো। তুমি একটু প্রেক্ষাপটটা বলো। প্রেক্ষাপটটা বলো যে কল্যাণী এবং শুভা উভয়ই একই পরিস্থিতির শিকার। তাহলে কি পরিস্থিতি? এই পরিস্থিতিটা কি? প্রতিবন্ধকতা, একজন শারীরিক আর একজন মানসিক। তার মানে একই রকম আসলে, কিন্তু উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন কিভাবে? প্রেক্ষাপট ভিন্ন কারণ হচ্ছে দুইজনের সামাজিক যে প্রেক্ষাপট এবং দুইজনের যে শারীরিক প্রেক্ষাপট। একজন হচ্ছে শারীরিক ভাবে প্রতিবন্ধী, আরেকজন মানসিক ভাবে প্রতিবন্ধী। এটা একটা। আচ্ছা, তারপরে দেখো পরিণতি কি? পরিণতি হচ্ছে শুভার কিন্তু বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু কল্যাণীর বিয়েতে কিন্তু সমস্যা হয় নাই। পাত্রপক্ষ কিন্তু অনেক সহজে কল্যাণীকে একসেপ্ট করে নিতে পারছে। তাহলে তুমি একটা জিনিস বলবা যে প্রেক্ষাপট ভিন্ন, এটা তুমি সমর্থন করতেছো। এখন এই যে আমি যে এই কথাটা বললাম, এই যে বিস্তারিত বিশ্লেষণ করলাম এই ভিন্ন, এটা তুমি আগেই বলবে না। তুমি জ্ঞান দিয়ে তারপর তুমি এখন অনুধাবনে যাওয়া যে গল্পে কি হয়েছিল, গল্পের প্রেক্ষাপট কি ছিল, গল্পের পরিণতি কি ছিল। তারপরে তুমি আসো প্রয়োগ করো, উদ্দীপকের প্রেক্ষাপট কি আর উদ্দীপকের পরিণতি কি, দুইটার ভিতরে তুলনা করা, এবং লাস্টে যে উচ্চতর দক্ষতা, এটা অনেকে লিখতে পারে না, উচ্চতর দক্ষতায় যে তোমাকে লিখতে হবে। দেখো উচ্চতর দক্ষতা মানে একদম লাস্টের যে অংশ, দেখো। আচ্ছা, এখানে না উত্তরটা আসলে খুব সুন্দর মতো আমার জিনিসটা পছন্দ হচ্ছে না, তাও আমি তোমাকে বলি তুমি উচ্চতর দক্ষতায় যে তুমি কি লিখবা? বলবা যে উপরযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে পাই শুভা গল্পে শুভা এবং উদ্দীপকের কল্যাণী উভয়ে প্রতিবন্ধকতা আক্রান্ত, কিন্তু তাদের প্রেক্ষাপটটি সার্বিকভাবে বিবেচনা করলে কল্যাণী মানসিক প্রতিবন্ধকতা এবং শুভা শারীরিক প্রতিবন্ধকতার শিকার। এবং আমরা যদি তাদের হচ্ছে ফলাফলের দিকে দেখি, প্রেক্ষাপটের পরের অংশটা পরিণতির দিকে, তাহলে আমরা দেখতে পাই যে শুভার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না, কিন্তু কল্যাণীর বিয়েতে কিন্তু তার একটা সুন্দর পরিবারের সাথে, সুন্দর মন মানসিকতা সম্পন্ন পরিবারের সাথে বিয়ের সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তাহলে আমরা এর প্রেক্ষিতে বলতে পারি যে উদ্দীপকের কল্যাণী এবং গল্পের শুভার মধ্যে মিল থাকলেও প্রেক্ষাপট এবং পরিণতির দিক দিয়ে তাদের মধ্যে ভিন্নতা বিদ্যমান, উক্তিটি যথার্থ। তুমি দেখো এই যে উচ্চতর দক্ষতা অনেকে পারে না লিখতে, উচ্চতর দক্ষতায় যে একদম লাস্টের এই পার্টটা অনেকে পারে না। তুমি যদি এইভাবে তুলনা করে তোমার বিশ্লেষণ দিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু তুমি একদম 4-এ 4 নাম্বারও পেয়ে যেতে পারো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো আমি হচ্ছে প্রথম সিকিউ দেখে এটা অনেক বিস্তারিত বললাম, আমি আসলে সিকিউ আর অত বিস্তারিত বলবো না, আমি জাস্ট প্রশ্নের টাইপটা দেখাইতে দেখাইতে চলে যাব। আসো আমরা এখন সলভ করতে স্টার্ট করি। শুভা কোথায় বসে থাকতো? আমি এটা এমসিকিউ এর মধ্যেই পড়িয়েছি। শুভা বসে থাকতো হচ্ছে তেঁতুল তলায়। শুভা তেঁতুল তলায় বসে থাকতো, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। এই তাহার বলতে হচ্ছে শুভার, পদশব্দ মানে হচ্ছে পায়ের শব্দ। শুভার পায়ের শব্দ সর্বশী এবং পাঙ্গুলি এরা হচ্ছে চিনত। তাহলে তোমাকে এখানে শুরুতেই কি বলতে হবে? কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত বলতে শুভার পদশব্দ, শুভার দুইটা বন্ধু গরু, মানে গরু সর্বশী আর পাঙ্গুলি এরা চিনত। এটা তোমার জ্ঞান। তারপরে এখন তুমি অনুধাবন অংশে এসে বলো যে এটা কেন প্রাসঙ্গিক, বুঝায় বলো। চরিত্রের অনুরূপ, তার মানে তোমাকে এখানে সাদৃশ্য জানতে চাইছে, আগের প্রশ্নের মতোই সাদৃশ্য থাকলেও এটা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না। তাহলে তুমি এখানে কি বলবা? যে হ্যাঁ উক্তিটি যথার্থ, এটা বললেই 1 নাম্বার। এবং কেন যথার্থ, মাঝখানে অনুধাবন প্রয়োগ শেষ করে উচ্চতর দক্ষতা এসে দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা। এই ধরনের প্রশ্নগুলোতে ঘ নাম্বারে উচ্চতর দক্ষতায় তুমি কি করবা? তুলনামূলক আলোচনা।
উচ্চতর দক্ষতায় করতে হবে তোমাকে তুলনামূলক আলোচনা। ঘ নাম্বারে তুলনামূলক আলোচনা করলে ভালো নাম্বার পাবা, যেটা আমি তোমাকে আগের প্রশ্নটার জন্য দেখিয়ে দিয়েছি। সো ওখানে আমি আর টাইম না নিয়ে আসো আমরা হচ্ছে এখন আমি তোমাকে বই পড়া যে প্রবন্ধ, এই প্রবন্ধটা আমরা একটু সলভ করতে স্টার্ট করি। আচ্ছা আসো। বীরবল সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন বলতো? বীরবল, আমরা দেখছি যে বই পড়া এই প্রবন্ধটার হচ্ছে রচয়িতাকে প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম হচ্ছে বীরবল, তিনি এই ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। তার নাম কি হচ্ছে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? বাংলা সাহিত্যে আগে কিন্তু হচ্ছে পদ্যে লেখা হতো বেশিরভাগ জিনিস। তো গদ্যধারার মানে সূচনা ঘটানোর পেছনে অনেক বড় একটা ভূমিকা কার ছিল? ভূমিকাটা ছিল হচ্ছে প্রমোদ চৌধুরী। শুধু বাংলা গদ্যধারা না, এটা আমি আরেকটু মেনশন করে দিই, এটা হচ্ছে চলিত রীতির, হ্যাঁ, চলিত রীতির প্রবর্তক। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। যথার্থ গুরু কোনটি করেন? যথার্থ গুরু মানে ভালো যে গুরু, সেই গুরু কি করেন? দেখো আমরা আসলে অপশনগুলো একটা একটা করে দেখি। শিক্ষার্থীর জ্ঞান পিপাসাকে পরিতৃপ্ত করেন না, তিনি শিক্ষার্থীর জ্ঞান পিপাসাকে পরিতৃপ্ত করা যথার্থ গুরুর লক্ষ্য না। একজন যথার্থ গুরুর লক্ষ্য হবে হচ্ছে শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করা, মানে তার যে বুদ্ধিবৃত্তিক জাগরণ সেটাকে ত্বরান্বিত করা, এটা হচ্ছে একজন যথার্থ গুরুর দায়িত্ব। প্রমোদ চৌধুরীর মতে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেন? আচ্ছা, ত্রুটিপূর্ণ কেন? এখানে সুশিক্ষিত হতে হয় না, এখানে স্বশিক্ষিত হতে না, এখানে মুখস্থ বিদ্যার উৎসাহিত করা হয়। হ্যাঁ, আমাদের স্কুল পদ্ধতি ত্রুটিপূর্ণ কারণ আমাদের স্কুলগুলোতে মুখস্থ বিদ্যায় উৎসাহিত করা হয়। প্রমোদ চৌধুরীর মতে সন্দেহাতীতভাবে শিক্ষার প্রধান অঙ্গ কি? হ্যাঁ, তার মতে শিক্ষার একদম প্রধান অঙ্গ হচ্ছে একদম সন্দেহাতীতভাবে সেটা হচ্ছে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। ডেমোক্রেসি বলতে কি বোঝো? ডেমোক্রেসি বলতে, ডেমোক্রেসি বলতে তো গণতন্ত্র, কিন্তু এখানে ডেমোক্রেসি বলতে বোঝানো হয়েছে অর্থের সার্থকতা। এখানে লেখক তার গল্পে মানে তার প্রবন্ধের মধ্যে বলছেন যে ডেমোক্রেসি কেবল অর্থের সার্থকতা বোঝে, আর কোনো কিছু বোঝে না, মানে তিনি পুঁজিবাদের উপরে কটাক্ষ করেছেন। ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সম্মান করতে, কিন্তু আমরা ডেমোক্রেসির ভালো জিনিসগুলো নিই নাই, আমরা আসলে ডেমোক্রেসির খারাপ জিনিসগুলো নিছি, কারণ ব্যাধি নয়, স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক, এই জন্য এই জিনিসটা ঘটছে। প্রমোদ চৌধুরীর মতে আমরা যে সভ্যতার উত্তরাধিকারী তার বৈশিষ্ট্য কেমন? এই সভ্যতা দুর্বল না, এই সভ্যতা সৌখিনও না, এই সভ্যতা হচ্ছে অভিজাত সভ্যতা। এই সভ্যতাকে তিনি বলেছেন অভিজাত সভ্যতা। ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা কি আত্মসাৎ করেছি? আমরা ডেমোক্রেসির গুণ তো নিই নাই, আমরা কখনো স্বাস্থ্য নিই না, আমরা নিই হচ্ছে অসুখ। তাহলে ব্যাধিটা নিই, তাহলে ডেমোক্রেসির দোষগুলো আমরা আত্মসাৎ করেছি। ডেমোক্রেসির গুণ আয়ত্তে আনতে ব্যর্থ হলেও এর দোষগুলো আমরা আত্মসাৎ করেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। দুধের উপকারিতা ভোক্তার কিসের উপর নির্ভরশীল? এটা এটা তোমার বইয়ের মধ্যেই লেখা আছে, দুধের উপকারিতা হচ্ছে ভোক্তার হজম করার শক্তির উপর নির্ভরশীল। কেউ যদি হজম করতে পারে তার জন্য উপযোগী, কিন্তু কেউ যদি আবার না পারে তখন কিন্তু তার জন্য পেট খারাপ হয়ে যাবে, এটা আর কি স্বাভাবিক। আমাদের দেশের আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রদানের পদ্ধতিকে প্রমোদ চৌধুরী কিসের সাথে তুলনা করেছেন? তিনি তুলনা করেছেন ফ্রান্সের দেশ রক্ষার সাথে না, জোর করে দুধ গেলানোর ক্ষেত্রে, মানে আমাদের এই জিনিসটা বদ হজম হয়ে যায়, আমরা আসলে শিখতে পারি না, এগুলো আমাদের কোনো কাজে লাগে না। প্রমোদ চৌধুরীর মতে আত্মার অপমৃত্যুতে আমরা কি হই? প্রমোদ চৌধুরী বলছে আত্মার অপমৃত্যু হলে আমরা খুশি হই, আমরা উৎফুল্ল হই, এটা তিনি বলেছেন। শিক্ষার্থীরা পাশ করলে কি হচ্ছে বলে আমরা মনে করি? আমরা ভাবি যে ব্যাপক শিক্ষা বিস্তার হচ্ছে, আমাদের শিক্ষার অনেক মানে উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে। এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ তিনি বলছেন সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে স্বশিক্ষিত, নিজে নিজে যে পড়াশোনা করছে সে। আচ্ছা, কোনটি স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই? পাশ করা ও শিক্ষিত হওয়া একই? না, আমরা কুণ্ঠিত হই। কুণ্ঠিত হই মানে আমরা লজ্জা বোধ করি। কোনটা করতে? আমরা মনে করি যে পাশ করা আর শিক্ষিত হওয়া এই দুইটা জিনিস যে এক না, এটা বলতে আমরা লজ্জা বোধ করি। কেন? এই যে মনে করো আমি অনেকগুলা পাশ করলাম, এখন যদি দেখা যায় আমি আসলে শিক্ষাটা অর্জন করতে পারি নাই,
এটা যদি আমি বলি তো এটা আসলে আমার জন্য লজ্জা। এইজন্য আমরা এটাতে লজ্জা বোধ করি। বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা তামাশা হলেও বাজিকরের কাছে কেমন? বাজিকরের কাছে এটা ভয়ানক কষ্টকর। তার কারণ তাকে অনেকগুলা স্কিল কিন্তু তাকে এখানে প্রদর্শন করতে হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটা হচ্ছে? প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষার্থীরা সুশিক্ষিত, স্বশিক্ষিত কিচ্ছুই হচ্ছে না। শিক্ষার্থীরা হচ্ছে বরং কুশিক্ষিত, মানে ঠিকঠাক শিক্ষাটা পাচ্ছে না। অশিক্ষিত না, মানে তারা একটা শিক্ষা পাচ্ছে, সেই শিক্ষাটা সঠিক না। সেজন্য সেটা হচ্ছে কুশিক্ষিত, কুশিক্ষা। ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না? যাদের প্রাণ খুবই কড়া তারা জখম হয় কিন্তু তারা একেবারে বধ হয় না। মানে তারা কোনো না কোনোভাবে কিন্তু তারা শিক্ষাটা নিয়ে ফেলে অন্য জায়গা থেকে। স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষার কারণে সুস্থ সবল শিক্ষার্থীদের মন কোন রোগে আক্রান্ত হয়েছে? এটা একটু দেখো। লেখক বলছেন যে মন হচ্ছে ইনফ্যান্টাইল লিভারে আক্রান্ত হয়েছে। ইনফ্যান্টাইল লিভার রোগে আক্রান্ত হয়েছে মানুষের মন। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আত্মিক মৃত্যুর বিষয়টি আমরা টের পাই না কেন? কেন পাই না বলতো? দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় কিন্তু আত্মার মৃত্যুর রেজিস্টার রাখা হয় না। এইজন্য আমাদের যে আত্মাগুলো মারা যাচ্ছে কুশিক্ষার কারণে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। কোন আনন্দ থেকে বঞ্চিত হলে জাতির জীবনী শক্তি হ্রাস পায়? সাহিত্য, এটাও মূল প্রবন্ধের মধ্যে আছে যে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হলে জাতির জীবনী শক্তি হ্রাস পায়। বই পড়া প্রবন্ধে লেখক কোনটির উপর গুরুত্ব আরোপ করেছেন? স্কুল কলেজ প্রতিষ্ঠার উপরে না, পরীক্ষায় পাশ করার উপরেও না, স্বেচ্ছায় সাহিত্য চর্চা করার উপরে লেখক সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন এই প্রবন্ধে। আচ্ছা, আমরা একটু সিকিউটা দেখি। আমি সলভে যাচ্ছি না সিকিউ ধরে ধরে, বরং আমি তোমাকে প্রশ্নের টাইপ দেখাই দিই। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে কি করেন? তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন, মানে তিনি শিষ্যের আত্মাকে চালু করে দেন জ্ঞান অর্জনের জন্য। এই যে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন। সাহিত্য চর্চার ক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য কেন? বলো। স্বাচ্ছন্দ্যের সাথে বৃহৎ পরিসরে সাহিত্য চর্চা করার জন্য লাইব্রেরি অপরিহার্য। যে জ্ঞান দিছো না তুমি এখানে, দেখো তো, স্বাচ্ছন্দ্যের সাথে বৃহৎ পরিসরে সাহিত্য চর্চা, তাহলে কারণটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে জ্ঞান। এরপরে তুমি অনুধাবন লেখো। আচ্ছা, তারপরে আমরা দেখি আসো উদ্দীপকের বর্ণনায় আচ্ছা কোন দিকটি প্রতিফলিত হয়েছে বলো তো? তার মানে সাদৃশ্য জানতে চাইছে। তুমি বলবা যে এই দিকটি প্রতিফলিত হয়েছে। দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া প্রবন্ধে উল্লিখিত স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। আচ্ছা, উক্তি মূল্যায়ন করতে বসে, উক্তি যদি মূল্যায়ন করতে বসো তাহলে তুমি শুরুতেই বলে দিবা যে হচ্ছে তুমি এটার সাথে একমত বা একমত না। এটা যদি তুমি লেখো তাহলে তুমি একটা জ্ঞানমূলকে নাম্বার পাবা। এখানে তুমি এই যে যা উদ্দীপকে স্পষ্টভাবে ধরা পড়েছে, তার মানে তুমি একমত হয়েছো। তার মানে তুমি এভাবে লিখতে পারো যে এটাই হচ্ছে মূল সুর, বা আমি বিষয়টির সাথে একমত। তারপরে তুমি অনুধাবন, প্রয়োগ, আর লাস্টে হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ। পরেরটা আসলে আমরা দেখি। সুশিক্ষিত লোক মাত্রই হচ্ছে স্বশিক্ষিত। মনের হাসপাতাল বলতে হচ্ছে লাইব্রেরিতে স্বচ্ছন্দ চিত্তে সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের মানসিক শক্তি গড়ে ওঠে বলে প্রমোদ চৌধুরী বলছে লাইব্রেরি হচ্ছে আমাদের মনের হসপিটাল বা হাসপাতাল, মনের হাসপাতাল। আচ্ছা, তারপরে সাদৃশ্য জানতে চাইছে, ব্যাখ্যা জানতে চাইছে। তাহলে তুমি বলবা যে সাদৃশ্যপূর্ণ কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? প্রয়োজনীয়তা, লাইব্রেরির প্রয়োজনীয়তার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। দেখো, গ নাম্বারে যদি তোমার কাছে সাদৃশ্য বা বৈসাদৃশ্য জানতে চাই, আর তুমি যদি বলো হ্যাঁ সাদৃশ্য আছে বা হ্যাঁ বৈসাদৃশ্য আছে, তাইলে কিন্তু তুমি নাম্বার পাবা না। অবশ্যই সাদৃশ্য আছে দেখেই তোমাকে জিজ্ঞেস করছে। তুমি বলো যে হ্যাঁ এই সাদৃশ্য আছে, সাদৃশ্যটা তোমাকে উল্লেখ করতে হবে। যেমন দেখো, এই যে বর্ণিত লাইব্রেরির প্রয়োজনীয়তার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ, তোমাকে এভাবে স্পষ্টভাবে বিষয়টা উল্লেখ করে দিতে হবে। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে আবার সেদিক দিয়ে সুবিধা আছে, তুমি বলবা যে উক্তিটি যথার্থ, তাইলে কিন্তু ঘ নাম্বারে সঠিক হয়ে যাবে। এই যে দেখো, তুমি বলবা যে মানে উদ্দীপকের এই উক্তিটি যথার্থ কারণ সাহিত্য চর্চার আবশ্যকতা বর্ণনায় বই পড়া প্রবন্ধে লেখক বিভিন্ন বিষয়ে অবতারণা করলেও উদ্দীপকে শুধু লাইব্রেরির গুরুত্বের দিকটি প্রস্ফুটিত হয়েছে। তাহলে এভাবে যদি তুমি গোছায় লেখো তাহলে কিন্তু তুমি একটা পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবা। আসো আমরা এখন হচ্ছে 3 নাম্বার প্রবন্ধে প্রবন্ধ না, এটা গল্প। আমাটির ভেপু, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু দুর্গা। তোমরা পড়ছো আমি আশা করি, খুব বিখ্যাত একটা গল্প কিন্তু। আসো আমরা স্টার্ট করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো উপন্যাস লিখেছেন, তোমরা জানো, বিখ্যাত, যেমন ধরো যে অপরিচিতা, আরণ্যক, সবগুলাই তার উপন্যাস। আচ্ছা, ইছামতি এই উপন্যাসের জন্য তিনি কিন্তু রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
আমাটির ভেপু গল্পে কোন গ্রামে বামুন নেই বলতো? আমাটির ভেপু গল্পে এই যে অপু দুর্গা ওদের বাবা, তাদের বাবাকে মানে তাদের পুরো পরিবারকে একটা গ্রাম থেকে ইনভাইট করা হয়েছে তাদের গ্রামে চলে যাওয়ার জন্য। কারণ অপু দুর্গা ওরা হচ্ছে বামুন, এবং জানো যে হচ্ছে ব্রাহ্মণরা, বামুন বলতে ব্রাহ্মণ বোঝানো হচ্ছে, তারা কিন্তু অনেক সম্মানের, এবং মানে সবাই চায় যে তাদের গ্রামে এক ঘর বামুন থাকুক। এই চাওয়া থেকে এই যে 10 ঘরায় কোনো বামুন নাই, এই জন্য তারা চাচ্ছে যে তাদের পরিবারটা সেখানে চলে যাক। রড়া ফলের বিচি খেয়ে নেয় দুর্গা কাকে রাক্ষস বলেছে? রাঙি গায় মানে একটা গরু, সেই গরুটা হচ্ছে রড়া ফলের বিচিটা খেয়ে ফেলে, রাঙি গায়, এবং এই জন্য হচ্ছে দুর্গা তাকে বলছে সে হচ্ছে রাক্ষস, কারণ সে সব খেয়ে ফেলে। আমাটির ভেপু গল্পে রোয়াক শব্দটি, রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা, রোয়াক শব্দের অর্থ হচ্ছে বারান্দা, এটা সঠিক উত্তর হচ্ছে ঘরের সামনে খোলা বারান্দা অর্থে। চুপড়ি শব্দের অর্থ কি? চুপড়ি মানে হচ্ছে ঝুড়ি, ঝুপড়ি বা ঝুপড়ি এটাও বলা হয়। চুপড়ি শব্দের অর্থ হচ্ছে ছোট ঝুড়ি। অপুকে শুকনো নাটা ফল কে এনে দিয়েছে? এটা দুর্গা এনে দিয়েছে, সে নিজে কিছু রেখেছে আর হচ্ছে অপুকে কিছু দিয়েছে। কাঁঠালতলা থেকে দুর্গা অপুকে ডাকার সময় তার স্বর সতর্কতা মিশ্রিত কেন ছিল বলতো? সে আসলে তার মায়ের ভয়ের কারণে তার স্বর সতর্কতা মিশ্রিত ছিল, মায়ের ভয়। আমাটির ভেপু গল্পে বর্ণিত দুর্গার বয়স কত? দুর্গার বয়স হচ্ছে 12 থেকে 13 বছর, 12-13 বছর হচ্ছে দুর্গার বয়স। দুর্গার নারিকেল মালায় কি ছিল? নারিকেল মালায় ছিল হচ্ছে কচি আম, নারিকেল মালার কি ছিল? কচি আম ছিল। দুর্গা অপুকে তেল আর নুন নিয়ে আসতে বললো কেন? কারণ অপু হচ্ছে কিছু আম এনেছে, দুর্গা কিছু আম এনেছে, তারা হচ্ছে আমের কুশি জারাবে, এই জন্য তাকে তেল নুন আনতে বলেছে। আচ্ছা, দুর্গা নারিকেলের মালার আমগুলো কুড়িয়ে আনে কোথা থেকে? কোথা থেকে আনে? পটলিদের সিঁদুর কৌটোর আমতলা থেকে, সিঁদুর কৌটোর আমতলা থেকে পটলিদের। আচ্ছা, অপু বাসি কাপড়ে তেলের ভার ছুতে চায় না কেন? কারণ সে মাকে ভয় পাচ্ছে, মা যদি জানতে পারে ওকে উদম কেলান কেলাবে, এই জন্য সে মায়ের ভয়ে বাসি কাপড়ে ভার ছুঁইতে চায় না। আমাটির ভেপু গল্পে ব্যবহৃত খাপড়ার কুচি কি? খাপড়ার কুচি জিনিসটা কি? তুমি দেখবা যে তোমরা হয়তো গ্রামের দিকে দেখেছো এই খেলাটা, যে হচ্ছে কোন একটা মাটির পাতিল সেটা ভেঙে গেলে ওইটা নিয়ে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে। তো এটা হচ্ছে কলসি বা হাড়ি প্রভৃতির ভাঙা টুকরো, এই জিনিসটাকে বলা হচ্ছে খাপড়া। খাপড়া ওই ওই যে টুকরা, ওই টুকরাটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা হয়, ওই টুকরাটার নাম হচ্ছে খাপড়া। আমাটির ভেপু গল্পটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত? পথের পাঁচালী। পথের পাঁচালী তোমরা হয়তো সত্যজিৎ রায়ের মুভি দেখেছো, বা হচ্ছে পথের পাঁচালী হচ্ছে বইটাও তোমরা কেউ পড়ে থাকতে পারো, যেহেতু নবম শ্রেণীতে তোমরা অলরেডি আছো। তো আমাটির ভেপু এই গল্পটা হচ্ছে পথের পাঁচালীর একটা অংশ। আমাটির ভেপু গল্পের মূল প্রতিপাদ্য কি? মূল প্রতিপাদ্য হরিহরের অভাব উপস্থাপন না, সর্বজয়ের সন্তান প্রীতিও না, অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান, আখ্যান মানে হচ্ছে গল্প, সেটা এখানে বলা হয়েছে। আমাটির ভেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল? সে হচ্ছে রোয়াকে বসে খেলছিল, মানে বারান্দায় বসে খেলছিল। কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপড়ার কুচি সংগ্রহে রেখেছিল? ওই খাপড়ার কুচি দিয়ে খেলা হচ্ছে গঙ্গা যমুনা, খাপড়ার কুচি দিয়ে খেলা হয় হচ্ছে গঙ্গা যমুনা। কাঁঠাল তলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কি ছিল? সতর্কতা মিশ্রিত, কারণ সে হচ্ছে তার মায়ের ভয়ে, এই যে সতর্কতা মিশ্রিত, কই ছিল? এই যে সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতো কি করলো? তার এই যে চুপড়ির কড়ি, এগুলো সে খুব সাবধানে তাড়াতাড়ি করে লুকায় ফেললো, কারণ সেটা তার মাকে বা অন্য কোনো মানুষজনকে দেখাতে চায় না, কারণ এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ সম্পত্তি। আচ্ছা, আমাটির ভেপু গল্পের মূল প্রতিপাদ্য কি? দুর্গা এবং অপুর আনন্দময় জীবনের উপাখ্যান, হ্যাঁ। প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবন, হ্যাঁ এটাও। আচ্ছা, হরিহরের সংসারের দৈন্য মানে মানে দৈন্য দশা, এটা না। হ্যাঁ, 3 নাম্বারটা না, তাই আমি এটা ডিলিট করে দিই, এই দুটা থাকুক। আমি এটা একটু চিকন করি, মনে হয় বেশি মোটা হয়ে যাচ্ছে না, আশা করি ঠিক আছে। আমাটির ভেপু গল্পটি পাঠের মাধ্যমে আমাদের চেতনায় কি ফুটে ওঠে? চেতনায় ফুটে ওঠে আমাদের শৈশবের আনন্দমুখর জীবন অবশ্যই, তারপরে কি অভাবের তাড়নায় দেশান্তরী মানুষের চিত্র, না এটা তো ফুটে না, এবং পল্লী মায়ের শাশ্বত রূপ, পল্লী মায়ের শাশ্বত রূপ। 1 আর 3, 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। মা ঘাট থেকে আসেনি তো? দুর্গার এই কথা বলার কারণ কি? সে হচ্ছে তেল নুন চুরি করেছে না, তেল নুন চুরি করে নাই, সে তো এটার জন্য অপুকে পাঠাইছে, অন্যের বাগানে আম কুড়িয়ে এনেছিল। হ্যাঁ, যদি মা জানে তাহলে তাকে বকা দিবে, এই জন্য সে বলতে চাচ্ছে না, মায়ের অজ্ঞাত সারে আম খাবে বলে, মানে মাকে না জানিয়ে আম খাবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 আর 3 নাম্বারটা। দুর্গা অপুর পিঠে দুম করে কিল মারলো কেন? আম খাওয়ার কথা মাকে বলে দিছে, হ্যাঁ এটাই কারণ, লুকিয়ে আম খাওয়ার কথা মা জেনে যায়, লক্ষ্মীর চুপড়ি থেকে কড়ি চুরি করে না, অপু আসলে এটা করে নাই।
আমাটির ভেপু গল্পে সর্বজয়া হচ্ছে অপু এবং দুর্গার যে মা, তার নাম সর্বজয়া। সর্বজয়া চরিত্রের মাধ্যমে কি প্রকাশ পায়? এর মধ্যে হচ্ছে লোভী নারীর চাল চরিত্র না, সে লোভী না, পল্লী মায়ের শাশ্বত রূপ, হ্যাঁ, এবং সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার, 2 ও 3। দশঘরা কি? ওই যে যেখানে হচ্ছে যেতে বলতেছে ওদেরকে। দশঘরার মাতবর সদগোপ জাতের হলেও সর্বজয়া তাদের মন্তর দিতে চায় কেন? সমাজচ্যুত হওয়ার ভয় না, সংসারের অভাবের কারণে, এবং হচ্ছে অনেক ধার দেনা জমেছিল এই জন্য। সো এখানে আসলে এমসিকিউ খুব কঠিন তেমন কিছু আসছে না, আমরা আসলে সিকিউটা দেখি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন হচ্ছে 1894 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894। আচ্ছা, ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়, সর্বজয়া একথা কেন বলেছেন? আচ্ছা, দেখো এখানে কি কেন বলেছেন তোমাকে এটা বলতে হবে, তাহলে তুমি বলো। দেখো কি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটি ভেপু গল্পে সর্বজয়া দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়। তাহলে মেইন কথাটা হচ্ছে কি, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়। এত কঠিন করেও তোমাকে লিখতে হবে না। সংসারের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়, সর্বজয়া এই কথা বলছে, শেষ, এটুকু বললেই হবে, জ্ঞান শেষ। অনুধাবনে বিস্তারিত বলো। তারপরে কি, সাদৃশ্য জানতে চাইছে, তাহলে তুমি বলো যে কি সাদৃশ্য আছে, এবং সমগ্র ভাব ধারণ করে কি, তোমাকে জ্ঞান দিতে হবে যে সমগ্র ভাব ধারণ করে, আর না হয় তুমি বলবা যে সমগ্র ভাব ধারণ করে না। এইটা যদি তুমি বলো তাহলেই তোমার জ্ঞান হবে। তারপরে অনুধাবনে এসে তুমি বিশ্লেষণ করো হচ্ছে গল্পের আলোকে, তারপরে হচ্ছে প্রয়োগী উদ্দীপকের আলোকে, আর ঘ নাম্বারে তুলনামূলক বিশ্লেষণ করলেই হয়ে যাচ্ছে। ঘ নাম্বারে না, মানে উচ্চতর দক্ষতা অংশে। 2 নাম্বার প্রশ্ন দেখো। আচ্ছা, হরিহর কখন কাজ শেষে বাড়ি ফিরছিল? সে হচ্ছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সেরে বাড়ি ফিরছিল। দিদির কথায় নুন ও তেল আনতে অপু দ্বিধা করছিল কেন? সে মায়ের ভয়ে নুন তেল আনতে দ্বিধা করছিল। আচ্ছা, উদ্দীপকে আমাটি গল্পের কোন দিকের ইঙ্গিত লক্ষণীয়? উদ্দীপকটা যেহেতু পড়ি নাই বলতে পারছি না, কিন্তু তোমাকে এখানে একদম উল্লেখ করতে হবে যে এই দিকের ইঙ্গিত লক্ষণীয়, না হলে কিন্তু নাম্বার পাবা না জ্ঞানে। দেখো, অপু দুর্গার শৈশবের চঞ্চলতার ইঙ্গিত লক্ষণীয়, যে এই কথাটুকু লেখো, তাহলে তুমি 1 নাম্বার পাবা। আচ্ছা, বাকিটাও লিখিও। আচ্ছা, সমগ্রতা স্পর্শ করেছে কি? তুমি যদি বলবা যে হ্যাঁ করেছে, আর নয় তুমি বলবা যে না সমগ্রতা স্পর্শ করে নাই, এটা লিখলে তুমি নাম্বার পাচ্ছ। দেখো, এই যে বলতেছে যে খণ্ডিত ভাবের ধারক, তার মানে সমগ্র ভাবকে সে ধারণ করতে পারে নাই, তাহলে এটা লেখো। তারপরে অনুধাবন আগের মতো আর কি, আগেরটাতে যেমন ছিল সেম প্যাটার্নে। মানুষ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলে আমরা দেখি, এটা মোহাম্মদ ওয়াজেদ আলীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে লেখা একটা জীবনীমূলক প্রবন্ধ। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকায় কর্মরত ছিলেন? তিনি মাসিক মোহাম্মদী বলে একটা পত্রিকায় কাজ করতেন মোহাম্মদ ওয়াজেদ আলী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাকে অবিনশ্বর বলেছেন? অবিনশ্বর হচ্ছে পৃথিবীতে একমাত্র হচ্ছেন আল্লাহ তাআলা। অন্ধের প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ঈষৎ বিরক্তির আভাস পাওয়ার কারণ কি? লোকটি অন্ধ হয় না, লোকটি কাফের হয় না, এই যে তিনি যে বক্তৃতার মাঝে বাধা পেয়েছেন, লোকটা যে তাকে কথার মাঝখানে বাধা দিছে, এই জন্য তিনি ঈষৎ সামান্য বিরক্ত হয়েছেন। কুরআনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তুচ্ছ বিষয়ের প্রতি ইঙ্গিত এসেছে? অন্ধের প্রতি ঈষৎ বিরক্তির যে প্রকাশ, সেইটার ইঙ্গিত এসেছে। আয়েশার আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠল কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী। তো যেহেতু রাসূলুল্লাহ মারা গিয়েছেন, এই জন্য তার বক্ষে শোকের মাতম উঠল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কুটিরে আশ্রয় নেয়? আবু মাবদ অ্যান্ড উম্মে মাবদ তাদের কুটিরে। আবু মাবদ এবং উম্মে মাবদ তাদের কুটিরে। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু মাবদের ঘরে আশ্রয় নিলে আবু মাবদ কোথায় ছিলেন? তার স্ত্রী বাসায় ছিলেন, কিন্তু তিনি নিজে বাসায় ছিলেন না, তিনি হচ্ছে মেষ চড়াইতে গিয়েছিলেন, তিনি হচ্ছে মেষপাল চড়াতে গিয়েছিলেন। কোন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল? খয়বারের যুদ্ধে এরকম একটা মিথ্যা প্রচার হয়ে যায়, তোমরা জানো হয়তো ইতিহাসটা। আচ্ছা, প্রতিমধ্যে কাকে হত্যা করার জন্য মক্কার কাফেররা শত শত ঘাতক পাঠায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের দিন কাফেররা খালিদের সঙ্গে হাঙ্গামা বাঁধিয়ে দিল কেন? তুমি জানো আমার নামও কিন্তু খালিদ আসলে। আচ্ছা, যুদ্ধ করার অভিপ্রায়, কারণ তারা আসলে চাচ্ছিল যে এটাতে একটা যুদ্ধ হোক। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে আবু মাবদ বাসায় ফিরলে স্ত্রী তার কাছে কি বর্ণনা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের কাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের কাহিনী বলে যে হচ্ছে খুবই সুদর্শন একজন আসছেন, এটাই ওখানে
বর্ণনা করা হয়েছিল। কই ছিলাম আমরা? এখানে কি আরো এমসিকিউ ছিল? না, ছিল না। আচ্ছা, কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুদর্শন ছিলেন। কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তর আঘাতে মানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছিলেন? কোথায় ভাইয়া বলো তো? তায়েফে যে এই ঘটনা ঘটছিল। হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল? অপমানজনক ছিল, মানে বাহ্যত অপমানজনক ছিল, আসলে ঠিক ছিল। মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাঁধিয়ে দেয়? খালিদের সাথে, একটু আগে আমরা দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা খালিদকে, খালিদ হচ্ছে ইসলামের খুব বিখ্যাত বীর, তিনি হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ হিজরত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মক্কা ছেড়ে মদিনায় যে গমন, এটা জানো যে ইসলামিক পরিভাষা হচ্ছে হিজরত। গ্রীবা, গ্রীবা শব্দের অর্থ হচ্ছে ঘাড়, এটাকে বলা হচ্ছে গ্রীবা। গ্রীবা শব্দের অর্থ ঘাড়। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে তিতিয়া, তিতিয়া শব্দের অর্থ হচ্ছে ভেজা অর্থে। তিতিয়া মানে হচ্ছে আচ্ছন্ন হয়ে যাওয়া, ভিজে যাওয়া এরকম। এটা হচ্ছে তিতিয়া। কোন সময় থেকে হিজরি সাল গণনা শুরু হয়? মদিনায় যে হিজরত হলো, এই মদিনায় হিজরতের পর থেকে হিজরি, এই যে হিজরি সাল হচ্ছে হিজরত, হিজরত মানে মিল আছে, দেখো দুইটা, বুঝবা। ইসলামের প্রথম খলিফা কি? ইসলামের প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ছিলেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নগরীতে জন্মগ্রহণ করেছিলেন? মক্কা নগরীতে, তোমরা সবাই জানো, এবং তিনি হিজরত করেছিলেন হচ্ছে মদিনা নগরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে বরণীয় হবার কারণ কি? তার সবার কাছে বরণীয় হবার কারণ কি? তার বংশমর্যাদা। তিনি আরবের সবচেয়ে ভালো সেরা বংশের ছিলেন, কিন্তু এটা কিন্তু তার হচ্ছে বরণীয় হবার কারণ না। তার কারণ হচ্ছে তার মানবীয় গুণাবলী এবং তার যে সহজ সরল জীবন প্রণালী, এটাই হচ্ছে তার সবার কাছে প্রিয় হবার কারণ। তার মানে হচ্ছে 2 ও 3। তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। কারণ কি? কারণটা হচ্ছে মানবতার কল্যাণ, ক্ষমতা কম, নাউজুবিল্লাহ, তার ক্ষমতা কম থাকার কিছু না। তিনি যদি অভিশাপ দিতেন সবাই ধ্বংস হয়ে যেত। একটা হচ্ছে তার মানবতার কল্যাণ, আরেকটা হচ্ছে ক্ষমাশীল মানসিকতা। এটা বমাশীল হয়েছে, ক্ষমাশীল হবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মূর্ছিত মানে অজ্ঞান হয়ে যাচ্ছে এরকম মুসলিমদেরকে বুঝিয়ে দিলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাংসের মানুষ এবং তারও মৃত্যু হতে পারে। অমর অবিনশ্বর একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ অমর অবিনশ্বর না। তাহলে 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি কে রচনা করেন? মোহাম্মদ ওয়াজেদ আলী, আমরা দেখতেই পাচ্ছি। মৃত্যুর দিন মদিনায় আঁধার ঘনিয়ে আসার কথা বলা হলো কেন? কারণ শোকে, প্রিয় নেতাকে হারানোর শোকে মদিনায় আঁধার ঘনিয়ে আসলো। আচ্ছা, উদ্দীপকে হাসান বসরির সাথে, আচ্ছা, কোন গুণের প্রতিফলন ঘটেছে? তার মানে তোমাকে এখানে সাদৃশ্য জানতে চাইছে, তুমি বলো যে এই গুণের প্রতিফলন ঘটছে। আচ্ছা, তারপরে কি? প্রবন্ধের আলোকে বিশ্লেষণ, ওই গুণটি মানব চরিত্রতে কিভাবে ভূমিকা রাখে? তাহলে তোমাকে শুরুতে বলতে হবে যে মানব চরিত্রতে কিভাবে ভূমিকা রাখে, তাহলে তোমাকে শর্টের শুরুতেই বলে দিতে হবে যে এভাবে ভূমিকা রাখে। ধৈর্য নামক গুণটি মানব চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। এই যে এই লাইনটা তুমি লিখলে একটা জ্ঞানের জন্য নাম্বার পেয়ে যাবে। পরের সিকিউটা আসো আমরা দেখি। স্থিতধি কেন বলা হয়েছে? আচ্ছা, কাকে বলা হয়েছে? কাকে বলা হয়েছে? স্থিতধি বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। স্থিতধি মানে হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। তিনি যেহেতু রেগে যান নাই, উত্তেজিত হয়ে যান নাই, আবেগের বশে ভুল করেন নাই, তিনি যেহেতু ঠান্ডা মাথার, এইজন্য তাকে বলা হয়েছে স্থিতধি। আচ্ছা, তাহারই দিকে সকলের মহাযাত্রা, এখানে মৃত্যুর পরে যে আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে এটা বলছে। কোন দিকটি প্রতিফলিত হয়েছে? তার মানে সাদৃশ্য, আর এই যে উক্তি বিশ্লেষণ, তুমি বলো যে উক্তিটি যথার্থ, এটা বলে তারপরে জিনিসটা বিশ্লেষণ করবা। নিম গাছ আসো আমরা দেখি। নিম গাছ খুবই ছোট্ট একটা গল্প এবং মানে বেশ প্রতীকী একটা গল্প। নিম গাছ, কালারটা একটু চেঞ্জ করে আমি রাখতেছি, এটা পরে আমাদের বুঝতে ইজি হবে। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বীরবল কার ছদ্মনাম বলো তো? বীরবল কিন্তু আমরা একটু আগেই দেখেছি, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়? 1918 সালে হচ্ছে তার লেখা প্রথম বের হয়। নিচে কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে? এই যে 1918 সালে যেটা বের হয়, এটা হচ্ছে শনিবারের চিঠি ছিল, শনিবারের চিঠি। কোনটি বনফুলের লেখা জীবনী নাটক? বনফুলের লেখা জীবনী নাটক হচ্ছে শ্রী মধুসূদন। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উপরে ভিত্তি করে এই নাটকটা লেখা হয়েছে। নিমের কোন অংশ, আচ্ছা, এই গল্পটার কথা আমি সবাইকে বলি যে এই গল্পটা পুরোপুরি প্রত্যেকটা লাইন বাই লাইন যেন তোমার জানা থাকে।
কারণ তোমার এখান থেকে কিন্তু এই টাইপের এমসিকিউ আসবে যে এটা দিয়ে কি করে, ওইটা দিয়ে কি করে, এটা কি কাজে লাগে, ওইটা কি কাজে লাগে। তাই কিন্তু তোমার একদম পুরো জিনিসটা জানা থাকা জরুরি। নিমের কোন অংশ খোস, দাঁত, হাজা, চুলকানিতে লাগানো হয় বলতো? নিমের পাতা, খোস, দাঁত, চুলকানি এগুলাতে ব্যবহার করা হয়। সে আর এক আবর্জনা। আরেক আবর্জনা হচ্ছে বাঁধানো যে শান, সেটাকে বলা হচ্ছে সে আবার আরেক আবর্জনা, বাঁধানো শান। নিমের চারধারে আবর্জনা জমার কারণ কি? আবর্জনা জমার কারণ হচ্ছে অযত্ন। অযত্নের কারণে বাসায় আবর্জনা জমে যায়। নিম গাছ গল্পে কি সিদ্ধ করার কথার উল্লেখ আছে? নিমের যে ছাল, এটা সিদ্ধ করে বিভিন্ন জায়গাতে উপকার পাওয়া যায় কাজে। নিমের কোন অংশ শিলে পেশার কথা বলা যায়? শিলে পেশা হয় পাতা, পাতা শিলে পেশা হয়, পাতা ভাজাও হয়। কবি নিম গাছের কিসে মুগ্ধ হয়েছিলেন? কবি নিম গাছের পাতা এবং ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। বলছিল যে নক্ষত্র নেমে এসেছে সবুজ সায়রে। কবিরাজ না, কিন্তু কবি যে ভাবুক দৃষ্টিতে তাকায় ছিল, তার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর, নক্ষত্র নেমে এসেছে যেন সবুজ সায়রে। যকৃৎ ভালো রাখার জন্য হচ্ছে নিমের পাতা, যকৃৎ ভালো রাখতে চাইলে নিমের পাতা। নিম গাছ গল্পে অযত্নের কারণে নিম গাছের চারধারে কি তৈরি হয়? চারধারে কি তৈরি হয় বলতো? আবর্জনার স্তূপ তৈরি হয়। চারধারে আবর্জনার স্তূপ তৈরি হয়েছিল। হঠাৎ একদিন একটি নতুন ধরনের লোক এলো। কে এলো? কবিরাজ না, কিন্তু এসেছে হচ্ছে কবি, ভুলে কবিরাজ দিও না। ইচ্ছে থাকলেও কবির সাথে নিম গাছ যেতে পারলো না, কেন? কারণ নিম গাছ কিন্তু চাইলেই চলে যেতে পারে না, তার হচ্ছে শেকড় মাটির মধ্যে মানে আটকানো থাকে। এটা দেখো, এটা কিন্তু প্রতীকী যে বাড়ির যে বউটা, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা, সেও কিন্তু এরকম হয়তো তার চলে যেতে মন চায় অনেক ডাক শুনে, কিন্তু সে যেতে পারে না, কারণ এই সংসারের মধ্যে সে আবদ্ধ হয়ে গেছে, এই কারণে সে যেতে পারে না। আচ্ছা, একটু দাঁড়া, আমি একটু স্যুটটা ছেড়ে আসি। আচ্ছা, নিম গাছ গল্পটি কোন ধরনের? নিম গাছ গল্পটা হচ্ছে প্রতীকধর্মী। প্রতীকী কি আমি বললাম যে এটা আসলে যা বলতে চাচ্ছে তা না, বলছে আমাদের এরকম আশেপাশে অনেক মানুষ আছে যারা বন্ধন ছিন্ন করে চলে যেতে পারে না, এইটা আসলে মূল বার্তাটা। নিম গাছ গল্পে নিম গাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে? একজন দুঃখিনী গৃহবধূ, একজন দুঃখিনী গৃহবধূ। নিম পাতা তেলে ভাজা হয় কেন? কেন ভাজা হয়? খানিকটা উপাদেয় করার জন্য। এটা তো এমনিতে অনেক তিতা, তেলে ভাজলে একটু স্বাদটা একটু তৈরি হয়। কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? কচি নিম পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিম গাছ গল্পে ম্যাজিক বাক্য কোনটা? একদম লাস্টে যে বাক্যটা, এটা হচ্ছে ম্যাজিক বাক্য। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এটা হচ্ছে এটা লাস্ট বাক্য। নিম গাছ গল্পে নিম গাছের চারদিকে কি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল? ইট এবং সিমেন্ট দিয়ে আর কি শান্ত করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর আমরা কইছিলাম গাছগাছালি পরিশোধন করে যিনি মনুষ্য রোগের চিকিৎসা করেন তাকে বলা হয় হচ্ছে কবিরাজ। আর নিম গাছ গল্পের সৌন্দর্যের পূজারী হচ্ছে কবিরাজ না, কবিরাজ না, কই এই যে নতুন ধরনের লোকটা, মানে যে কিনা আসলে কবি, সে হচ্ছে সৌন্দর্যের পূজারী। নিম গাছ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য হচ্ছে স্বার্থমগ্নতাই। কবি কিন্তু স্বার্থমগ্ন না, কবিরাজ হচ্ছে স্বার্থমগ্ন। আর সৌন্দর্য প্রীতিতে কবিরাজ সৌন্দর্য দেখে না, কবি সৌন্দর্য দেখে। নিম গাছের প্রশংসায় না, এর সাথে প্রশংসার কথা কেউ বলে নাই। আচ্ছা, 1 এবং 2। একটা নতুন ধরনের লোক এলো, সে হচ্ছে অনুভূতি প্রবণ, হ্যাঁ, সে এবং সৌন্দর্যের পূজারী, এবং সে হচ্ছে কবি। তাহলে সবগুলাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নিম গাছ গল্পে নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কে? কবি, কবি, কবিরাজ না। এখানে শুধু কবি, এখানে বাকি দুইটা হবে না, শুধু 1 নাম্বারটা। নিমের পাতার ঔষধি গুণ রয়েছে কোথায়? চর্মরোগ নিরাময়ে এবং যকৃৎ ভালো রাখায়, দাঁত মজবুত করায়। হ্যাঁ, দাঁত মজবুত করায় আসলে ভূমিকা আছে, তিনটাই। নিম গাছ গল্পে উল্লেখিত গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা পরিবারের সবার উপকার করে, সবার অবহেলার পাত্রী এবং না ভালোবাসা পায় না। তাহলে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কাকলি ভোরবেলা হাঁটতে বের হয়েছিল, অনেকক্ষণ হেঁটে নদীর পাড়ে খানিকক্ষণ বিশ্রাম না এসে নদীটাকে তার খুব ভালো লাগে। সে এই যে সবাই দিয়ে ফেলবা যে সে হচ্ছে গৃহবধূর প্রতিনিধি, না, সে কিন্তু সৌন্দর্য সম্পর্কে কথা বলছে, তার সৌন্দর্য দেখে ভালো লাগছে। এটা কার প্রতিনিধি? সে হচ্ছে কবির প্রতিনিধি। উক্ত মিল হচ্ছে সৌন্দর্য প্রিয়তায় আর হচ্ছে প্রকৃতি প্রেমে। তাহলে 1 এবং 3। সে কি কবিরাজ? না, কাকলি যেহেতু কবিরাজ না, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 এবং 3। পেশাগত চর্চায় হবে না। সিকিউ আসো দেখি, কে নিম গাছের রূপ এবং গুণের প্রশংসা করলো? কবি। নতুন যে আগন্তুক, হঠাৎ আগন্তুক লোকটা, সে হচ্ছে নিম গাছের রূপ এবং গুণের প্রশংসা করলেন। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গিয়েছে, এটা কি? নিম গাছ যে তার বন্ধন ছেড়ে যেতে পারতেছে না, এই জিনিসটা এটার মাধ্যমে বোঝানো হয়েছে। অমিল মানে বৈসাদৃশ্য দেখাতে বলা হয়েছে, এবং মতামত, এটা একমত নাকি একমত না, এই জিনিসটা।
তুমি যদি বলো একমত সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে, আর যদি না বলো তাহলে বিশ্লেষণ না, মানে একমত কেন না সেটা বিশ্লেষণ করতে হবে। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হয়? বিজ্ঞরা খুশি হয়, কারণ নিম গাছের অনেক উপকার, এই জন্য সবাই অনেক খুশি হয়। নিম গাছটার লোকটার সাথে চলে যেতে ইচ্ছা করে কেন? কারণ নিম গাছকে হচ্ছে কেউ কিন্তু আসলে ভালোবাসে না, কিন্তু লোকটা যে তার সৌন্দর্যের প্রশংসা করেছে, তাকে ভালোবেসেছে, এই জন্য সে চলে যেতে চায়। কার প্রতিনিধি? তুমি বলবা যে এর প্রতিনিধি, এটা তোমাকে গ নাম্বারে জ্ঞানে উল্লেখ করতে হবে। সুবিধাভোগী শ্রেণীর প্রতিনিধি। টুনি যেন নিম গাছ গল্পের লক্ষ্মী বউ, তুমি কি একমত? তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি একমত। এই যে একই সুতোয় গাঁথা, এটাই হচ্ছে জ্ঞান। আসো আমরা হচ্ছে এখন আমাদের এই অংশটা শেষ, আমাদের যেহেতু গদ্য অংশটা শেষ, এখন আমরা পদ্য অংশটা আরম্ভ করব। আসো আমরা স্টার্ট করে ফেলি তাহলে। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত, তুমি এই অংশটা শুনে হয়তো চিনতে পারছো, তিনি আসলে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি খ্রিস্ট ধর্মে কনভার্টেড হন এবং তখন তার নামের পূর্বে মাইকেল যুক্ত হয়। এই ঘটনাটা কবে ঘটে? এই ঘটনাটা ঘটে হচ্ছে 1842 সালে, এটা ঘটে হচ্ছে 1842 সালে। কখন মধুসূদন দত্তের নামের আগে, এই যে তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার নামের আগে মাইকেল যুক্ত করা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে। কোন ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে? প্রতিভার যথার্থ বিকাশ ঘটে হচ্ছে বাংলা ভাষায়। তিনি কিন্তু এর আগে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন, কিন্তু তিনি তেমন গুরুত্ব পান নাই, তার সাহিত্য তেমন জনপ্রিয়তা পায় নাই। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের একটা নাটক। তুমি জানো যে বাংলাতে প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম সার্থক কমেডি, প্রথম সার্থক প্রহসন, সবকিছুর রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এর বাইরে তিনি সনেট লিখেছেন, চতুর্দশপদী কবিতা, মহাকাব্য লিখেছেন, পত্রকাব্য লিখেছেন। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন অমিত্রাক্ষর ছন্দ বলে একটা নতুন ধরনের ছন্দধারার প্রবর্তক। বাংলা কাব্যে সনেট প্রবর্তন করেছেন কে? এটাও মাইকেল মধুসূদন দত্ত। আমি তোমাকে কেবলই বলছিলাম, সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা, এখানে আসলে 14টা লাইন থাকে, 8টা আর 6টা, প্রথম প্যারায় 8টা, পরের প্যারায় 6টা, এরকম লাইন থাকে, অষ্টক এবং ষষ্ঠক। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেছেন? গভীর আবেগ দিয়ে। তিনি যেহেতু হচ্ছে কপোতাক্ষ নদকে অনেক বেশি অনুভব করেন, সেই জায়গা থেকে তিনি গভীর আবেগ দিয়ে অনুভব করেছেন। পরেরটা আসো দেখি, মধুসূদন দত্ত মাতৃদুগ্ধের সাথে কোনটাকে তুলনা করেছে বলতো? কপোতাক্ষের জলকে তিনি তুলনা করেছেন মায়ের দুধের সাথে। কপোতাক্ষের যে নদ, এটার জল, তিনি যেহেতু এটার ব্যাপারে অনেক স্মৃতিকাতর, অনেক পছন্দ করেন, এই জন্য। কপোতাক্ষ নদ কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোনটা? তিনি আর দেশে ফিরতে পারবেন কিনা, তিনি এই স্বদেশ ভূমে আর ফিরে আসতে পারবেন কিনা, এটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সনেট কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? সনেটে হচ্ছে কয়টা? টোটাল 14টা চরণ থাকে, সনেটের চরণ সংখ্যা হচ্ছে 14টা। আঙ্গিক বিবেচনায় কপোতাক্ষ নদকে কি বলা যায়? কপোতাক্ষ নদ আসলে একটা আঙ্গিক বিবেচনায়, অঙ্গ বিবেচনা যদি তুমি করো, এটা অবশ্যই একটা সনেট, কারণ এখানেও কিন্তু তুমি যদি একটু পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটা আসলে একটা সনেট। কপোতাক্ষ নদ কবিতায় ষষ্ঠকের অন্তমিল কি রূপ? আচ্ছা, কবিতাটা থাকলে আমি তোমাকে দেখাইতাম। ষষ্ঠক যে পরের অংশ, এটাতে অন্তমিল হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ। আর চতুর্দশপদী কবিতার প্রথম যে 8 লাইন, এটাকে বলা হচ্ছে অক্টেট। প্রথম 8 লাইন এটাকে বলা হচ্ছে অক্টেভ, এটাকে বলা হয় অক্টেভ। চতুর্দশপদী কবিতায় ষষ্ঠকে কি থাকে? ষষ্ঠকে হচ্ছে ভাবের পরিণতি। শুরুতে থাকে হচ্ছে ভাবের বিস্তার বা ভাবের হচ্ছে প্রবর্তন, আর পরের অংশে, পরের 6টাতে থাকে হচ্ছে ভাবের পরিণতি। কপোতাক্ষ নদ কি ধরনের কবিতা? চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, এই কাব্যগ্রন্থের অন্তর্গত। কপোতাক্ষ নদ কবিতায় কবির কি প্রকাশিত হয়েছে? কবির যে স্মৃতি কাতরতা, সেই জিনিসটা আমরা দেখতে পেরেছি এখানে প্রকাশিত হয়েছে। আচ্ছা, কপোতাক্ষ নদ কবিতার চরণ সংখ্যা হচ্ছে 14টা, বুঝতে পারছো? এটা ক 6, আচ্ছা অপশনগুলো অনেক সরে গেছে, এটা হচ্ছে এখানে হবে, হ্যাঁ 14টা হচ্ছে, প্রথমে 8টা পরে 6টা। বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অনন্য অবদান হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ আর হচ্ছে চতুর্দশপদী কবিতা। গদ্য ছন্দ না, গদ্য ছন্দ আর অনেক পরে আসছে। কপোতাক্ষ নদ কবিতায় কবি ভাবেন নিরালা বসে থেকে গভীর আবেগ নিয়ে সবসময়, হ্যাঁ সঠিক, সবগুলাই। কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশিত হয়েছে কবির স্মৃতিকাতরতা, প্রতিবাদী মনোভাব না, স্মৃতিকাতরতা আর হচ্ছে স্বদেশপ্রীতি, 1 এবং 3। কপোতাক্ষ নদ কবিতায় কবি ভুলতে পারেন না কি? তিনি কি ভুলতে পারেন না? মায়ের মতো স্নেহ ভরে বেঁধেছে বলে, স্নেহ ডোরে বেঁধেছে বলে, শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত বলে, আর স্বদেশকে প্রবলভাবে ভালোবাসেন বলে, হ্যাঁ সবগুলাই। সনেটে ভাব সুসংহত থাকে
14টি চরণ থাকে, ভাব অনির্দিষ্ট থাকে না, একদম স্ট্রাকচার থাকে। শুরুতে ভাবের প্রবর্তনা, তারপর হচ্ছে ভাবের পরিণতি। তাহলে 1 এবং 2। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে সেখানে পড়তে যায় সৌরভ। আমেরিকার জীবনযাপন পদ্ধতিতে মুগ্ধ হয়ে একসময় সেখানেই স্থায়ী আবাস গড়ে তোলে সে। মা বাবার কথা মাঝে মাঝে মনে হলেও দেশে ফেরার কোনো আগ্রহ নেই তার। কোনটা অনুপস্থিত? তার হচ্ছে স্বদেশ প্রেম নাই, তার কোনো স্বদেশ প্রেম কিন্তু এখান থেকে প্রকাশিত হয় নাই। তাদের মিল কি? মিল হচ্ছে পাশ্চাত্যের জীবনের যে আকর্ষণ, হ্যাঁ এটাতে মিল, আর হচ্ছে প্রবাস জীবনযাপন এটাতে মিল। স্মৃতি কাতর তারা হচ্ছে না। একজন হয়েছে, কবি হয়েছে, কিন্তু সে হয় নাই। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? দেখো এই যে আচ্ছা 1 নং সৃজনশীল প্রশ্নের খ নং উত্তর। এটা আসলে একটা জায়গা থেকে কপি করা হয়েছে তো এটা। আচ্ছা, স্নেহের তৃষ্ণা বলতে বোঝানো হয়েছে যে তিনি যে কপোতাক্ষ নদের পাশে নিজের মানে মা যেরকম আমাদেরকে স্নেহ করে, এটাকে তিনি মাতৃতুল্য মনে করায়, সেটার কাছে স্নেহের তৃষ্ণা বলেছেন। আলোকে ব্যাখ্যা করো, তাহলে এখানে তোমার সাদৃশ্য চেয়েছে, মূল ভাব আসলে কিনা মূল্যায়ন করতে বসে, একদম কমন প্যাটার্ন। অমর কীর্তি কি? তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, একটা মহাকাব্য, এটা হচ্ছে তার একটা অমর কীর্তি। ভ্রান্তির ছলনে, ভ্রান্তির ছলন বলতে এই যে এখানে যে স্রোতধারার কথা কল্পনা করে তিনি যে মানসিক প্রশান্তি লাভ করতেছে, এইটাকে বলেছে ভ্রান্তির ছলন। আচ্ছা, সাদৃশ্য আর হচ্ছে বিশ্লেষণ। আচ্ছা, আগের প্যাটার্নই। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের একটা কবিতা। জীবনানন্দ দাশকে কি বলা হয় বলো তো? জীবনানন্দ দাশকে বলা হচ্ছে প্রকৃতির কবি। জীবনানন্দ দাশকে বলা হচ্ছে প্রকৃতির কবি। জীবনানন্দ দাশ হচ্ছেন প্রকৃতির কবি। আচ্ছা, তারপরে কি? জীবনানন্দ দাশ প্রধানত কি হিসেবে পরিচিত? তিনি হচ্ছে আধুনিক জীবন চেতনার কবি। তাকে দুইটা জিনিস বলা হয়, একটা হচ্ছে প্রকৃতির কবি, আর একটা হচ্ছে তিনি আধুনিক জীবন চেতনার কবিও তাকে বলা হয়। কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে কোনটি অনন্য রূপসী? বাংলার যে প্রকৃতি, এটা হচ্ছে অনন্য রূপসী। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? 7টি তারার তিমির, এটা হচ্ছে তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। সেদিন এই মাঠ কবিতায় নক্ষত্রের তলে কোনটির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? নদীর স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়? মঙ্গল বার্তা। লক্ষ্মী প্যাঁচা সে হচ্ছে মঙ্গল বার্তা বহন করে আনে। কোনটির মৃত্যু আছে? মানুষের দেহের মৃত্যু আছে। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, এই ভাব কোন চরণে আছে? আমি চলে যাব বলে। এটা হচ্ছে পৃথিবীতে আমাকে যে চিরদিন আমি থাকবো না, এটা বোঝা যায়। কোনটি জীবনানন্দ দাশের কাব্য রচনার মৌলিক প্রেরণা? তিনি হচ্ছে নিসর্গের রহস্যময়, মানে প্রাকৃতিক সৌন্দর্যের রহস্যময় সৌন্দর্য, এটা হচ্ছে তার রচনার মৌলিক প্রেরণা। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। চরণটিতে কি প্রকাশ পেয়েছে? পৃথিবীর যে শাশ্বত রূপ, প্রকৃতির যে শাশ্বত রূপ, সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। সেদিন এই মাঠ কবিতায় এই সব গল্প বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতির যে রূপ, রস, গন্ধ, এটা হচ্ছে এই সব গল্প। জীবনানন্দ দাশের মতে কখনোই কোনটি ঝরে পড়ে না। সোনার স্বপ্নের যে স্বাদ, এটা কখনো ঝরে পড়ে না। মানুষের জীবন চলে যায়, কিন্তু সোনার স্বপ্নের স্বাদ এটা কখনো যায় না। সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা বলা হয়েছে? শিশিরের জলে ভেজে হচ্ছে চালতা ফুল। চালতা ফুল হচ্ছে শিশিরের জলে ভেজে। সেই দিন এই মাঠ কবিতায় কিসের প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়? প্রকৃতির প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায়। সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত চারিদিকে অনুভূতি গন্ধটি কেমন? গন্ধটি হচ্ছে ভেজা। অনুভূতি গন্ধটি হচ্ছে ভেজা। চালতা ফুল কি ভিজিবে না আর শিশিরের জলে? এখানে কবির প্রশ্নটা কি সম্পর্কে? জগতের যে বহমানতা, মানে আমি যদি মরেও যাই তারপরও কিন্তু চালতা ফুল ভিজতেই থাকবে, পাখি উঠতেই থাকবে, মানুষ স্বপ্ন দেখতেই থাকবে, কোনো পরিবর্তনই পৃথিবীতে হবে না। মানে যেভাবে চলতেছিল, যেভাবে বয়ে চলতেছিল, সে একই রকম ভাবে বহমান থাকবে, এটা বোঝানো হয়েছে। লক্ষ্মী প্যাঁচা কার তরে গান করে? লক্ষ্মী প্যাঁচা হচ্ছে সঙ্গিনীর তরে গান করে। সেদিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এখানে কোন ভাবটি প্রকাশিত হয়েছে? প্রকৃতির যে স্থায়িত্ব, সেই ভাবটা আমরা এখান থেকে বুঝতে পারি। এসিরিয়া ও ব্যাবিলন কি? মানে অ্যাসিরীয় একটা সভ্যতা, ব্যাবিলনিয়ান একটা সভ্যতা, এগুলো ধ্বংসপ্রাপ্ত সভ্যতা। এটা কি? মানব নির্মিত দুইটা সভ্যতা। কবি পৃথিবী ছেড়ে চলে গেলেও চালতা ফুল শিশিরের জলে ভিজবে, বাগানে ফুল ফুটবে। ব্যাবিলন তো টিকবে না, ব্যাবিলন তো অলরেডি ধ্বংস হয়ে গেছে। তাহলে প্রথম দুইটা। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, এটাতে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির শাশ্বত রূপ এবং
প্রকৃতি মুগ্ধতা, আক্ষেপ তো না, কবি এগুলো তো আক্ষেপ করেন, তিনি এগুলো মেনে নিছেন, বাস্তব হিসেবেই তিনি এই জিনিসগুলো মেনে নিয়েছেন। সেদিন এই মাঠ কবিতায় প্রকৃতির ঐশ্বর্যের মাহাত্ম্যকে কবি উল্লেখ করেছেন কি হিসেবে? দার্শনিক দৃষ্টিকোণ থেকে গভীর তৃপ্তি এবং অত্যন্ত মমত্বের সাথে। তিনটাই। অ্যাসিরীয় এবং ব্যাবিলিয়নের মধ্যে মিল কি? দুইটাই টিকে আছে না, দুইটাই মানব নির্মিত সভ্যতা, দুইটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, 2 ও 3। সেদিন এই মাঠ কবিতায় প্রকাশিত হয়েছে কবির সৌন্দর্য চেতনা, কবির অমরত্ব লাভের বাসনা না, কবি অমর কখনো হতে চান নাই, এবং প্রকৃতির শাশ্বত রূপের উপস্থাপন 1 এবং 3। মানব হৃদয়ে স্বপ্ন, স্বাদ, কল্পনা এগুলো হচ্ছে চিরবহমান, প্রকৃতির ঐশ্বর্যে তৃপ্ত হয় 1 এবং 2। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, লেখা নাই এখানে, আমি লিখে দেই। আচ্ছা এরকম না আসলে কেমন 1 ও 2। আচ্ছা, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আচ্ছা, এটা কিসের সাথে মিল আছে? এটা মিল আছে হচ্ছে প্রকৃতি মুগ্ধতার সাথে, এটার মিল আছে। আবার উঠিবে কি? আবার উঠিবে সবুজ পাখিরা মেতে উঠবে গানে কেবল। আচ্ছা, সূর্য, আবার উঠিবে সূর্য, এটা আসলে হবে। আচ্ছা, বিদায়ের শেষে রাগিনীখানি বাজবে আমার প্রাণে, এটা কার সাথে মিল আছে? সেদিন এই মাঠ কবিতার সাথে। উক্ত মিল হচ্ছে মানব জীবনের যে ক্ষণস্থায়িত্ব সেটা তুলে ধরায়, কারণ মারা যাবে, আমার প্রাণ আবার আসবে, এটা। আচ্ছা, প্রকৃতির চলমানতা তুলে ধরায় 1 এবং 2, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কবিতার যে চরণে উক্ত ভাব প্রকাশিত হয়, এই নদী নক্ষত্রের তলে দেখিনো, আচ্ছা সেদিনও দেখিব স্বপ্ন, হ্যাঁ এটা হয়, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটাকার চলে না, এটা না। পৃথিবীর এইসব, আচ্ছা এই যে 1 এবং 3 এই কবিতার যে দুইটা, সেটা হচ্ছে প্রকাশিত হয়। উক্ত অনুভূতি কবিতার যে চরণে প্রতিফলিত হয়, কবিতার চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, হ্যাঁ 2 এবং 3। আচ্ছা, আমি যেহেতু হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, প্যাটার্ন কি এবং জ্ঞানগুলো কথা বলে ফেললাম, আমি এখন সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণের দিকে না যাই, সৃজনশীলটা আসলে আমরা এখন থেকে স্কিপ করি, যেহেতু আমাদের কিভাবে সৃজনশীল একটা লেখা উচিত সেই জিনিসটা আমরা অলরেডি বুঝে ফেলেছি। বৃষ্টি, ফররুখ আহমেদের কবিতা বৃষ্টি। আচ্ছা এভাবেই নিয়ে আসো, দেখো কি বৃষ্টি কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? এখানে মেঘনা নদীর কথা আছে। বর্ষণ মুখর দিনে শিহরণ জাগে হচ্ছে অরণ্যের কেয়ার। বৃষ্টি কবিতায় রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে কোনটার তুলনা করা হয়েছে? নদীর ঢেউকে না, রুক্ষ মাঠকে তুলনা করা হয়েছে। তৃষিত বনের সাথে কি জেগে ওঠে? জেগে ওঠে হচ্ছে তৃষাতপ্ত মন, তৃষাতপ্ত মন। তৃষাতপ্ত বলতে বোঝানো হয়েছে পিপাসায় যে কাতর, তৃষ্ণায় যে কাতর, সেটাকে বোঝানো হয়েছে। নদী কি বলে, নদী প্লাবনে কোনটি থাকে বলে ফসল ভালো হয়? কোনটি থাকে বলে? পলি মাটি হয়, এটার পাশে পলি মাটি থাকে, এই জন্য ভালো হয়। বৃষ্টির সময় সর্বত্র মোহিত করে কোনটি? কোনটি? বর্ষার ফুল, এটা সর্বত্র মোহিত করে। বৃষ্টির দিনে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, এমন অভিব্যক্তির বহিঃপ্রকাশ কোথায় ঘটেছে? রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় না, রুক্ষ মাঠ না, যেখানে এই যেটা যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। বৃষ্টি কবিতায় বন ও মনের মাঝে মিল কোথায়? বৃষ্টির প্রতীক্ষায়, এটাতে আমাদের মিল। পাড়ি দিতে চাই বহু পথ, প্রান্তর বন্ধুর চরণটিতে কোনটার প্রতিফলন হচ্ছে? স্মৃতিকাতরতা, স্মৃতিকাতরতা, না এটা আসলে স্মৃতিকাতরতার চেয়েও বেশি করে হচ্ছে প্রতিফলিত হয়েছে হচ্ছে ভ্রমণ প্রিয়তা, এবং ইভেন প্রকৃতি প্রেমও বেশি। কই চলে গেল? আচ্ছা, কোনটি নিঃসঙ্গ নির্জন অবস্থায় পড়ে আছে? বিস্মৃত দিন, এটা হচ্ছে নিঃসঙ্গ নির্জন অবস্থাতে পড়ে আছে। কেমন ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোর ঘটনাকে বিদ্যুৎ রূপসী পরীর সাথে তুলনা করা হয়েছে? লোকজ ধারণা। সওয়ার শব্দটির অর্থ কি? সওয়ার মানে হচ্ছে আরোহণ করা, সওয়ারি মানে হচ্ছে আরোহী, তাহলে সওয়ার হচ্ছে আরোহী। তৃষ্ণ কাতর মাঠ ঘাট কিসের প্রতীক? এটা হচ্ছে গ্রীষ্মের প্রতীক, তখন অনেক গরম, রোদের তাপে মানুষ অনেক তৃষ্ণা পায়। বৃষ্টি কবিতায় সর্বশেষ চরণে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতির যে কোমলতা, এটা প্রকাশ পেয়েছে। তোমরা কবিতাটা পড়ো, তোমরা যদি কবিতাটা না পড়ো তাহলে কিন্তু আমার এই সলভ করা কোনো কাজেই আসবে না। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সাথে মাঠের তুলনা করা হয়েছে কেন? কারণ এটা হচ্ছে রুক্ষ, আর এটা হচ্ছে অসমান, অনুর্বর না, আমাদের মাঠগুলো তো উর্বর, তাহলে 1 ও 2। বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে কে? তৃষাতপ্ত মন, রৌদ্রদগ্ধ ধানকে তৃষিত বন, সবাই বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে।
বর্ষণহীন দিনে মাঠ ঘাট বন হয়ে থাকে, তৃষাতপ্ত বিষণ্ণ মেদুর না, রুক্ষ, এটা হবে রুক্ষ, হ্যাঁ, তৃষাতপ্ত এবং রুক্ষ। বৃষ্টি কবিতায় বিদ্যুৎ রূপসী পরি বলতে তুলে ধরা হয়েছে একটি লোকজ ধারণা এবং বিদ্যুৎ চমকানোর ঘটনা, বৈজ্ঞানিক সত্য না। প্রকৃতিতে সজীবতা ফিরে আসার কথা বলা হয়েছে যে চরণে, কোন চরণে? যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মৃদুর, হ্যাঁ। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার, হ্যাঁ। বর্ষণ মুখর দিনে অরণ্যের কে আসি হরায় না, 1 এবং 2। সো আমাদের এখানে তো বোধহয়, আচ্ছা আরো এমসিকিউ আমাদের আছে এখানে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবু পাতা করম যা, যা বৃষ্টি ঝরে যা। আচ্ছা, এটা কিসের প্রকাশ পেয়েছে? আচ্ছা, বৃষ্টির জন্য যে প্রতীক্ষা, এটা প্রকাশ পেয়েছে। উক্ত ভাব বৃষ্টি কবিতায় যে চরণে প্রকাশিত হয়েছে? বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, হ্যাঁ এসেছে, ঠিক আছে। যেখানে বিস্তৃত দিন না, রৌদ্রদগ্ধ ধান খেয়ে তার স্পর্শ পেতে চাই, যে বৃষ্টির স্পর্শ পেতে চাই, তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশ্চিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। এটা বৃষ্টি কবিতার সাথে মিল আছে, প্রকৃতির বর্ণনা, স্মৃতিকাতরতা না সংবেদনশীলতা, তাহলে 1 এবং 3 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আসো সিকিউটাতে আমরা আর যাচ্ছি না, এটা দেখো 2015 সালে এই সিকিউ এসেছিল এবং আমরা যেহেতু সিকিউ কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা অলরেডি দেখে ফেলেছি, এই জন্য তোমাকে আমি আর বারবার রিপিটেটিভ জিনিসপাতি বারবার দেখাচ্ছি না। আমাদের আর মাত্র 2টা কবিতা বাকি আছে, ক্লাসটা আর লম্বা করব না, সংক্ষেপে তোমাকে আমি শেষ করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। আর 2টা আমাদের হয়তো 10 মিনিট লাগবে। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিবের রচিত কবিতা। ইন্টারেস্টিং, আমাদের হচ্ছে ইতিহাস ঐতিহ্য এগুলোর প্রতি ইঙ্গিত করে লেখাটা আসলে কবিতাটা। আসো, কবি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ। রাত্রিশেষ হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। কোনটি আহসান হাবিবের কিশোর পাঠ্য উপন্যাস? রানী খালের সাঁকো। রানী খালের সাঁকো এটা হচ্ছে কিশোরদের লক্ষ্য করে লেখা উপন্যাস, মানে তোমাদের বয়সীদের বা তোমাদের চেয়েও যারা ছোট তাদেরকে নিয়ে লেখা। ছোটদের জন্য কবি আহসান হাবিবের কবিতার বই জ্যোৎস্না রাতের গল্প, এটা হচ্ছে ছোটদের জন্য তার কবিতার বই। আহসান হাবিব তার সাহিত্যকর্মের কোন পুরস্কার পেয়েছেন? 21শে পদক, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ যে বেসামরিক পদক, এটা আহসান হাবিব পেয়েছেন তার সাহিত্যকর্মের জন্য। কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে তার জীবন অবসান ঘটে? দৈনিক বাংলা, তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত? পূব দিকে, এটা খেয়ালে রেখো। এই কবিতায় বর্ণিত যে পুকুর, এটার অবস্থান হচ্ছে পূর্ব দিকে। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত? এটা হচ্ছে পূর্ব, এই যে পূর্ব দিকে যে পুকুর, সেই পুকুরের পাড়ে অবস্থিত। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে? সে হচ্ছে ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে বসে থাকে। আমি কোনো আগন্তুক নই কবিতায় কিসের ক্ষেতের উল্লেখ আছে? ধানের ক্ষেতের উল্লেখ আছে, ধান ক্ষেতের উল্লেখ আছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত সরু পথের সামনে কি? সরু পথের সামনে হচ্ছে ধুধু নদীর কিনার। আচ্ছা, জমিন শব্দের অর্থ, জমিন মানে হচ্ছে ভূমি, আসমান জমিন, শুনছো না? আসমান মানে হচ্ছে আকাশ, জমিন মানে হচ্ছে ভূমি বা মাটি। জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে? এটা হচ্ছে গরিব এবং অভাবী শ্রেণীর মানুষদের যে জীবনের কষ্ট সেটার প্রতিনিধিত্ব করে। আমি কোনো আগন্তুক নই কবিতায় জমিলার মায়ের রান্নাঘর শূন্য খা খা করে কেন? তার দারিদ্র্যের কারণে তার রান্নাঘর শূন্য খা খা করে। জমিলার মায়ের রান্নাঘরে থালা বাসন সব শুকনো কেন? কারণ খাওয়া দাওয়া তো হয় না, এই জন্য ভেজাও হয় না, এই জন্য সব শুকনো থাকে খাবারের অভাবে। আমি কোনো আগন্তুক নই কবিতায় বর্ণিত রৌদ্র কেমন? খর, প্রখর রোদ। আচ্ছা, বৈঠায় লাঙলে কবির স্পর্শ কেমন লেগে আছে? গভীর স্পর্শ লেগে আছে, গভীর স্পর্শ। আমি কোনো আগন্তুক নই কবিতায় উল্লেখিত নিশিন্দা কি? নিশিন্দা হচ্ছে একটা গাছের নাম, এটা একটা ওষুধি গাছ, এটা হচ্ছে নিশিন্দা। মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পানিতে গোসলের জন্য না, মাছ শিকারের জন্য, হ্যাঁ, এবং শিকারে মনোসংযোগ করবার জন্য। কদমালি অকাল বার্ধক্যে নত কেন? পুষ্টিহীনতার জন্য এবং অভাবের জন্য, কারণ তার কিন্তু অভাব, তাদের খাবারের অভাব, এই জন্য সে পুষ্টিহীনতায় ভুগছে। কবি আহসান হাবিবের কবিতার অন্যতম বৈশিষ্ট্য কি? স্নিগ্ধতা, গভীর জীবনবোধ, পল্লী মানুষের জীবনচিত্র না, পল্লী মানুষের জীবনচিত্র এটা ধরো হচ্ছে দুইজনের, একটা হচ্ছে জীবনানন্দ দাশ আর একটা হচ্ছে জসিমউদ্দিনের। কবি আহসান হাবিব বক্তব্য রেখেছেন কোথায়? সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, হ্যাঁ। বাংলার পল্লী প্রকৃতি সম্পর্কে না, আত্মমানবতার সপক্ষে, 1 এবং 3, এটা এবং এটা। পরেরটা, আচ্ছা, আমাদের আরো কয়েকটা এমসিকিউ আছে, আসলে আমরা একটু দেখি। জন্মভূমিকে আপন করে পাই সত্তায় তাকে অনুভবের মাধ্যমে, হ্যাঁ। প্রকৃতি মানুষের সাথে মিশে গিয়ে, হ্যাঁ এটা। দেশ থেকে দূরে থাকার ফলে না, দেশ থেকে দূরে থাকলে তো আর মানুষ জন্মভূমিকে আপন করে পায় না। কবি কোনো আগন্তুক নন, কারণ
তিনি এদেশে গ্রামীণ জীবনে হয়েছেন এবং তাকে সবাই চেনে এবং তার শরীরে মাটির গন্ধ লেগে আছে। সবগুলো হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এদেশের মাঠ ঘাট পথ প্রান্তর কবির অস্তিত্বে গাথা, কারণ তিনি এদেশেই বেড়ে উঠেছেন, তিনি জন্মভূমিতে শিকড় দেশকে দিয়েছেন। তাহলে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। জমিলার মা অভাবী শ্রেণীর প্রতিনিধি, কেননা জমিলার মায়ের রান্না করার খাদ্য উপাদান নেই। আচ্ছা হ্যাঁ, জমিলার মা অকাল বার্ধক্যে তিনি নত না। আচ্ছা, রান্না খাওয়ার থালা বাসন শুকনা, 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। এখানে থাকা নাম মাত্রই সর্বত্রই থাকা, এখানে থাকার নাম সর্বত্রই থাকা, তাহলে হচ্ছে স্বদেশের সান্নিধ্যে সর্বব্যাপকতা, দেশপ্রেমের ব্যাপকতা এবং দেশপ্রেমের গভীরতা। এখানে 1 ও 2 দেয়া আছে, সবগুলাই হতে পারে। খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, এটাতে কি প্রকাশ পেয়েছে? মানসিক দৃঢ়তা এবং তিনি যে এই দেশকে ভালোবাসেন, তিনি যে এই দেশের মানুষ, সেটা দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাহলে 2টা জিনিস এখানে, 1 এবং 2। আচ্ছা, আমি আসলে এখানে আর এগুলো না পড়ে আমি তোমার ক্লাসটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখানে যেহেতু উত্তরও দেয়া আছে, আমি অ্যানালাইসিস মোটামুটি করলাম, তুমি উত্তরটা দিতে পারবা। আসলে আমরা একদম আমাদের লাস্ট কবিতাটাতে চলে যাই। লাস্টই তো বোধহয় আমার, হ্যাঁ আমরা একদম লাস্ট কবিতাটাতে চলে আসছি। আচ্ছা, কবিতা না, আমি ভাবছি আমার একটা কবিতা বাকি ছিল। আমাদের হচ্ছে এখন বাকি আছে কি, নবম শ্রেণীর পরীক্ষার জন্য আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে একটা নাটক। নাটকটার সময় দেখি সৈয়দ ওয়ালিউল্লাহ কোন দেশের দূতাবাসে কাজ করতেন? সৈয়দ ওয়ালিউল্লাহ পাকিস্তান দূতাবাসের হয়ে কাজ করতেন। পাকিস্তান দূতাবাসের হয়ে কাজ করতেন। একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন? তিনি প্যারিসে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর, সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্পগ্রন্থ হচ্ছে নয়নতারা, তাই না? না, নয়নতারা না, কিন্তু বানানটা দেখো, নয়নচারা। তার প্রথম গল্পগ্রন্থ নয়নচারা এবং শেষ গল্পগ্রন্থ হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প, এটা হচ্ছে দ্বিতীয় গল্পগ্রন্থ। লাল সালু উপন্যাস প্রকাশিত হচ্ছে 1949 সালে, কিন্তু এটা প্রকাশের 5 বছর আগে এটা পুরস্কার পেয়ে যায় আর কি, এটা মজার ব্যাপার। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মৃত্যুবরণ করেন, সম্ভবত অক্টোবর মাসে 1971 সালে। ড্রামা শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? ড্রাসিন থেকে এসেছে, একটা গ্রিক শব্দ ড্রাসিন, এটা থেকে এসেছে। সংস্কৃতে নাটককে বলা হয়েছে দৃশ্যকাব্য, নাটককে বলা হয় দৃশ্যকাব্য। নাটকের প্রাণ হচ্ছে সংলাপ। তোমরা জানো যে নাটকের কিছু উপাদান, সংলাপ, কাহিনী, চরিত্র এবং হচ্ছে প্রেক্ষাপট, এই জিনিসগুলো হচ্ছে নাটকের বিভিন্ন উপাদান। নাটকে নাট্যকারের প্রধান অবলম্বন হচ্ছে সংলাপ। নাট্যকারের প্রধান অবলম্বন নাটকে কি? সংলাপ। গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয় ধরনের ঐক্যের কথা বলেছেন? তিনি বলছেন 3 ধরনের ঐক্য এবং 4 ধরনের উপাদান আছে। অ্যারিস্টটলের মতে ঐক্যের সংখ্যা হচ্ছে 3, ঐক্যের সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, আধুনিক মঞ্চ নাটকের ঐতিহ্য মূলত কোথায়? আধুনিক মঞ্চ নাটকের ঐতিহ্য হচ্ছে ইউরোপের। ওয়েটিং ফর গডো, এটা হচ্ছে স্যামুয়েল বেকেটের একটা নাটক, ওয়েটিং ফর গডো। ইংরেজি নাটক দ্য ডিসগাইজ এর বাংলা রূপান্তর মঞ্চায়ন কোনটা? কাল্পনিক সংবদল। কাল্পনিক সংবদল হচ্ছে দ্য ডিসগাইজ, এটার হচ্ছে বাংলা অনুবাদ। প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্বকার মাইকেল মধুসূদন দত্ত। এই যে ধরো শর্মিষ্ঠা, পদ্মবতী, বা তুমি বলতে পারো বুড়ো শাইকের খেলা, মানে যত ধরনের নাটক আছে, কৃষ্ণকুমারী, সবকিছুই কিন্তু মাইকেল মধুসূদনের লেখা প্রথম। শর্মিষ্ঠা হচ্ছে 1859 সালে প্রকাশিত হয়। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্রের বিপরীত চরিত্র দেখো, বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র কে? কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বহিপীর, সে যে বইয়ের ভাষায় কথা বলে, এই জন্য তার নাম বহিপীর। আচ্ছা, এটা বলি, তোমরা পরীক্ষায় প্রশ্ন আসে যে বহিপীরকে কেন বহিপীর বলা হয়? অনেকে মনে করে সে বাইরে বাইরে ঘুরে, বাহিরে বাহিরে ঘুরে, এই জন্য বহিপীর। না, সে হচ্ছে বইয়ের ভাষায় কথা বলে, এই জন্য বহিপীরকে বহিপীর নাম দেওয়া হয়েছে। আচ্ছা, বহিপীর নাটকে কেন্দ্রীয় চরিত্রের বিপরীত চরিত্র হচ্ছে হাশেম আলী। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খলনায়ক যে বহিপীর, এবং তার বিপরীত হচ্ছে হাশেম আলী। আবার তুমি আরেকটা জিনিসও বলতে পারো, কেন্দ্রীয় চরিত্র তুমি তাহেরাকে যদি ধরো, সেক্ষেত্রে তাহেরার বিপরীতে হচ্ছে পুরুষ চরিত্রটা হচ্ছে হাশেম আলী। আচ্ছা, হাতেম আলী আর হাশেম আলী দুইজনের ভিতরে গুলায়ও না। হাশেম আলী হচ্ছে হাতেম আলীর ছেলে, জমিদার হচ্ছে হাতেম আলী, আর হাশেম আলী হচ্ছে তার ছেলে। নিচের কোনটি বহিপীর নাটকের অপ্রধান চরিত্র? বহিপীর নাটকে 3টা গুরুত্বপূর্ণ চরিত্র, 4টা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, আর হচ্ছে 2টা অপ্রধান চরিত্র আছে। 4টা গুরুত্বপূর্ণ চরিত্র কারা? আচ্ছা দেখো, তুমি বলতে পারো যে হচ্ছে একদম প্রধান চরিত্রকে বহিপীর এবং তাহেরা, আর হচ্ছে এই হাশেম। এর বাইরে হাতেমের চরিত্রটাও গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ হচ্ছে খোদেজা আর কলিমুল্লাহ। খোদেজা আর কলিমুল্লাহ, খোদেজা হচ্ছে হাশেমের মা, হাতেমের বউ আর কি, আর কলিমুল্লাহ হচ্ছে বহিপীরের যে সঙ্গী। বহিপীর নাটকে কার মাঝে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে? খোদেজার মাঝে, মানে আমাদের মায়েরা ধরো যেরকম, তার মধ্যে এরকম কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলো আর কি।
বহির্পিণ্ড নাটকের দৃশ্যপটটি কোন বছরের কোন সময়ের? এটা হচ্ছে হেমন্তকালের। এটা একটু খেয়াল রেখো। এটা হচ্ছে বছরের হেমন্তকালীন সময়। বহির্পিণ্ড নাটকে কোন গানের বিন রেশ শোনা যায়? ভাটিয়ালি গানের রেশ শোনা যায়। বহির্পিণ্ড নাটকের প্রথম সংলাপটি হচ্ছে হাশেমের। তাহলে বহির্পিণ্ড নাটকের শেষ সংলাপটি কার? এটাও তোমার জানতে হবে। বহির্পিণ্ড নাটকের শেষ সংলাপটি হচ্ছে বহিপীরের এবং বহির্পিণ্ড নাটকের সবচেয়ে বেশি সংলাপ আছে কার? সেটাও বহিপীরের। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মায়? জানতাম না। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে খোদেজা এবং কার সম্পর্কে বলছে? তাহেরা সম্পর্কে বলছে। আচ্ছা, আর কি? এখানে আমি বলতেছি কি আচ্ছা, এটাতে কটাক্ষ প্রকাশ পাইছে, মানে সে কিন্তু প্রশংসা করে নাই, সে কিন্তু খোঁচা দিছে। বহিপীর নাটকে বহিপীরের মুরিদকে? বহিপীরের মুরিদ হচ্ছে তাহিরার বাবা আর তাহিরার যে সৎ মা, যার কাছে আর কি যারা আর কি বহিপীরের কাছে তাহিরাকে বিয়ে দিয়ে দিছে, তারা হচ্ছে বহিপীরের মুরিদ। বহিপীর নাটকে বকরি ঈদ, বকরি ঈদ মানে হচ্ছে কুরবানির ঈদ, যেখানে বকরি কুরবানি করা হয়। না না, অমন কথা বলবেন না। বহিপীরের সাথে যাওয়ার যে কথা বলা হচ্ছে সেই কথা তাকে বলতে নিষেধ করতেছে। সো আমাদের এই ক্লাসটা আমি এখানেই রাখি। আমি আর সিকিউ সলভগুলোর দিকে না যাই। আশা করি তুমি জিনিসগুলো বুঝতে পারছো। বিশেষ করে একটা সিকিউ কিভাবে লেখা উচিত, কিভাবে লিখলে তুমি যথেষ্ট নাম্বার পাবা, সেই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। বন্ধু